আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অন্যরকম পাঠশালা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য এই অধ্যায়ের নতুন একটি লেকচার নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের লেকচারটাকে একটু দেখে নিই আমরা। তো আমরা বরাবরের মতোই কেমিস্ট্রি ফার্স্ট পেপার অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম, এবং সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বিক্রিয়া হারের উপর ডিফারেন্ট টাইপের নিয়ামকের প্রভাব। তো তোমরা যারা আগের লেকচারগুলো করেছো আমাদের সাথে এই প্লে লিস্টে, তারা হয়তো জানো যে আমরা অলরেডি অনেক দূর চলে এসেছি। আমরা আগের লেকচারগুলোতে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর যে তাপমাত্রার প্রভাব ছিল সেটা নিয়ে খুবই ডিটেলস আলোচনা করেছি। সেখানে আমরা আরহেনিয়াস ইকুয়েশন, অ্যাপ্রক্স মেথড, রিয়াকশন কোএফিসিয়েন্ট, অনেক জিনিসগুলো ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা কেউ যদি ওই লেকচারটা মিস করে থাকো, আমি একটু রিকমেন্ড করবো ওই লেকচারটা দেখে আসার জন্য, কারণ সেখানে অনেক কিছু জিনিস আছে যেটা আমাদের আজকের লেকচারে কাজে লাগতে পারে। প্লাস এর আগের যে লেকচারটা ছিল যে রাসায়নিক বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব, যেটা সেখানে আমরা বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার আণবিকত্বের আন্ডারেও জিনিসগুলো দেখার ট্রাই করেছি। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা মূলত আলোচনা করব কি নিয়ে দেখো। আজকে মূলত প্রভাবকের প্রভাব, আমরা মূলত আজকে প্রভাবকের প্রভাবটাকে নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমরা কিছু ছোটোখাটো জিনিস নিয়ে এখানে আলোচনা থাকবে, সেটা আমি একটু বলে রাখি। এখানে আমাদের ভাইয়া আমরা ঘনমাত্রার যে প্রভাবটা যেটা আগের দিন দেখছিলাম সেটাকে আরেকবার একটু রিক্যাপ করার ট্রাই করব। মানে রিক্যাপ না বলতে গেলে এখানে আমরা কিছু এক্সট্রা জিনিসপত্র দেখবো, একটু কিছু এক্সট্রা রিয়াকশনের জন্য তোমরা দেখবে এখানে। প্লাস তুমি এখানে চাপের প্রভাব যেটা যেটা আমরা আলোচনা করি নাই হয়তো আগের লেকচারগুলোতে, সেটাও তুমি একটু দেখবা। সো এই জিনিসগুলো আমরা এখানে দেখার ট্রাই করব। সো বলেই রাখতেছি ভাইয়া আমরা যে এখানে কিন্তু আমরা মেইনলি আলোচনা করব প্রভাবকের প্রভাবটার উপর, বাট তার পাশাপাশি আমরা একটু ঘনমাত্রা কিছু এক্সট্রা জিনিস দেখবো, প্লাস চাপের প্রভাবটাও দেখার ট্রাই করবো। তাহলে চলো ভাইয়া শুরু করা যাক। তো ঘনমাত্রার প্রভাব আমি যদি বলি ভাইয়া, তাহলে তুমি বুঝতেই পারতেছো ঘনমাত্রার প্রভাবটা কি, যে রাসায়নিক বিক্রিয়া ভাইয়া বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার প্রভাব আছে। এবং সেটা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, যে মনে করি আমাদের একটা রিয়াকশন, সে ফর এক্সাম্পল আমরা কিন্তু এই লেকচারে বারবার মনেই করতেছি যে মনে করে ভাই একটা বিক্রিয়া যদি এ প্লাস বি থেকে আপনার কি হচ্ছে ভাইয়া সি প্লাস ডি হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়ার যে হার সমীকরণ বলো বা রেট অফ রিয়াকশন, সেটা আমরা যেন কীভাবে লিখতাম ভাইয়া বলো তো তোমরা আগে সবাই মনে আছে আগে যে ভাই এই রিয়াকশনের হার সমীকরণ বা আর ও আর সমানুপাতিক লিখতাম আমরা এ এর পাওয়ার টু দ্য পাওয়ার এক্স অ্যান্ড বি এর পাওয়ার টু দ্য পাওয়ার ওয়াই, এভাবে আমরা লিখতাম। এবং সেখান থেকে আমরা রেট ইকুয়েশনটা লিখতাম যে আর ও আর ইজ ইকুয়াল টু কে, এর কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার এক্স আর বি এর কনসেন্ট্রেশন টু দ্য পাওয়ার ওয়াই। যেখানে আমরা কি বলতাম এক্স আর ওয়াই হচ্ছে রিয়াকশন মানে বিক্রিয়ার ক্রম, এক্স আর ওয়াই ছিল আমার বিক্রিয়ার ক্রম। আই গেস তোমাদের এই জিনিসগুলো মনে আছে, এই জিনিসগুলো আই গেস আমাদের মনে আছে সবার, ইউনিভার্সাল জিনিস একদম, এগুলো একদম ইউনিভার্সাল জিনিস, এগুলো আমাদের সবার মনে আছে। তো এই জিনিসের ধারাবাহিকতা, এগুলো হচ্ছে সিম্পল রিয়াকশন। খেয়াল করো এখানে তোমাকে আমি একটা নতুন জিনিস বলবো, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সব সিম্পল রিয়াকশন। তো আজকে আমরা অনেক নতুন জিনিস দেখার ট্রাই করবো, যে এই যে টাইপের রিয়াকশনগুলো না, এগুলোকে আমরা বলি খুবই সিম্পল রিয়াকশন। সিম্পল রিয়াকশন জিনিসটাকে একটু বোঝো ভাইয়া। সিম্পল রিয়াকশন হচ্ছে যেখানে ভাই আপনার শুধুমাত্র একটা রিয়াকশনই হয়, মোর আবার এখানে জাস্ট আপনার একটা রিয়াকশন। কথা হচ্ছে ভাই একটা রিয়াকশন দুইটা রিয়াকশন কি, আবার মানে রিয়াকশন আবার কতগুলো হতে পারে। কথা হচ্ছে ভাইয়া সবসময় না আমরা এই রিয়াকশনগুলো দেখে অভ্যস্ত। মনে করো তোমার সিম্পল রিয়াকশন আমি যদি একটু এক্সাম্পল দিই, মনে করো ভাই তুমি দেখলে যে PCl5 থেকে তোমার মনে করো PCl3 হচ্ছে প্লাস Cl2, সেটা হচ্ছে সিম্পল রিয়াকশন, ওয়ান স্টেপ রিয়াকশন, জাস্ট একবারই হয়ে যায়। এরপর মনে করো তোমার ভাই এই যে এই রিয়াকশনটা N2 + 3H2, এটাও ভাই একটা সিম্পল রিয়াকশন, যেখানে জাস্ট N2 আর 3H2 মিলে ভাইয়া তোমার 2NH3 হচ্ছে। এরপর মনে করো ভাইয়া আর একটা রিয়াকশন দেখি, মনে করো আমাদের যে এই যে মনে করেন ভাইয়া N2O4 বিয়োজিত হয়ে ভাইয়া আপনার 2 মোল অফ NO2 তৈরি হয়েছে। এগুলো সব প্রত্যেকটা হচ্ছে ভাই সিম্পল রিয়াকশন, মানে এগুলোয় কোনো ঝামেলা নেই। বাট কিছু কিছু ক্ষেত্রে ভাই কমপ্লেক্স রিয়াকশন বলে একটা জিনিস এক্সিস্ট করে। কথা হচ্ছে ভাই কমপ্লেক্স রিয়াকশন জিনিসটাই, আমরা তো এটা মাত্র শুনলাম যে কমপ্লেক্স রিয়াকশনটা কি। তো আসলে তোমাদেরকে আমি বোঝানোর ট্রাই করি ভাই কমপ্লেক্স রিয়াকশন জিনিসটা কি। তো এই তিনটা হচ্ছে আমাদের সিম্পল রিয়াকশন এক্সাম্পল। এই রিয়াকশন বাদেও না ভাই মাঝে মাঝে কিছু এক্সট্রা অর্ডিনারি টাইপের রিয়াকশন থাকে, সেগুলোকে বলা হয় দেখো কমপ্লেক্স রিয়াকশন। আজকে আমরা একটু কমপ্লেক্স রিয়াকশনগুলো দেখার ট্রাই করব, এবং কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে কী কী হয় সেগুলোকে একটু অ্যানালাইসিস করার ট্রাই করবো। সো দেখাবে কমপ্লেক্স রিয়াকশন হচ্ছে এমন একটা রিয়াকশন যেখানে একই সাথে দুইটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম থাকে। যদি তোমার কখনো দুইটা রিয়াকশন ইকুইলিব্রিয়া থাকে, মানে দুইটা রিয়াকশন একই সাথে প্রসিড করে, দেখো দুইটা রিয়াকশন যখন আমার একই সাথে প্রসিড করে সেই রিয়াকশনটাকে আমরা কমপ্লেক্স রিয়াকশন বলি। কমপ্লেক্স রিয়াকশনটা কীরকম তোমাকে আমি একটা এক্সাম্পল দ্বারা বোঝাই। সে ফর এক্সাম্পল মনে করো ভাই একটা রিয়াকশন হচ্ছে এরকম, যে ভাইয়া তোমার কাছে মনে করো এ আছে, এ থেকে তুমি দেখলা একই সাথে তোমার ভাইয়া বি তৈরি হচ্ছে, এবং এ থেকে তোমার একই সাথে সি তৈরি হচ্ছে।
এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখলা যে এই যে প্রথম বিক্রিয়াটা, এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট হচ্ছে K2। তাহলে ওভারঅল দেখতে পাচ্ছ তুমি ভাইয়া একই সাথে বি তৈরি হচ্ছে এবং একই সাথে সি তৈরি হচ্ছে। যেমন এই রিয়াকশনের গ্রাফটার দিকে যদি তুমি দেখো, এটা হচ্ছে খুবই সিম্পল গ্রাফ, যেখানে আপনার কী হবে, সময়ের সাথে সাথে বিক্রিয়ার ঘনমাত্রা কমতে থাকে এবং সময়ের সাথে সাথে উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। দেখো এখানে হচ্ছে পুরোটাই কি, দেখো পুরোটাই কিন্তু তোমার রিয়াক্টেন্ট। এই পাতে দেখো টোটালটা কি, তোমার টোটালটা হচ্ছে তোমার রিয়াক্টেন্ট, টোটালটা হচ্ছে তোমার এখানে রিয়াক্টেন্ট। এখন তুমি দেখো ভাইয়া ইন কোর্স অফ টাইম রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমতেছে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়তেছে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে। এখন আমরা যেটা দেখবো ভাইয়া কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে একটু দেখার ট্রাই করবো। তো আসলে একটু কমপ্লেক্স রিয়াকশনগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো বোঝার ট্রাই করি, এখানে কি হয় না হয়, কীভাবে হয় কি না হয়। সো আসো কমপ্লেক্স রিয়াকশন। সো একটু লিখে নিই আগে যে কমপ্লেক্স রিয়াকশনটা কি, বা মনে করো প্যারালাল রিয়াকশন, তোমাকে আমি এটা বলি, এদেরকে প্যারালাল রিয়াকশন বলা হয়। ওকে, প্যারালাল রিয়াকশন বলতে পারো, বা তুমি এটাকে সাইড রিয়াকশন বলতে পারো, বা তুমি এটাকে কমপ্লেক্স রিয়াকশনও বলতে পারো। এই জিনিসগুলোর নাম আছে। ওকে, তো এই জিনিসগুলো আসলে কি নির্দেশ করে বা কি ডিনোট করতেছে তোমার, এটা যে জিনিসটাকে ডিনোট করে সেটা হচ্ছে ভাইয়া এমন একটা রিয়াকশন, যে রিয়াকশনটা আপনার একই সাথে অনেকগুলো জিনিসকে, টার্মস অ্যান্ড কন্ডিশনকে রিকগনাইজ করে। ফর এক্সাম্পল মনে করো ভাই, তোমাকে আমি বললাম একটা রিয়াকশন যেখানে তোমার এ থেকে মনে করো ভাই তোমাকে বললাম বি হচ্ছে, এবং এ থেকে আপনার একই সাথে সাথে ভাইয়া সি হচ্ছে। এই রিয়াকশনের ক্ষেত্রে তোমাকে আমি এটাও বলে দিলাম, এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট হচ্ছে K1, এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট হচ্ছে K2। তাহলে তুমি ভাই বলো তো এটার জন্য ইকুয়েশনটা কী লেখা যায়? তুমি কি এটার বলতে পারো ভাই এই রিয়াকশনের জন্য ROR ইজ ইকুয়াল টু K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, এটা বলা যায় না ভাইয়া? এটা বলা যায়। এটা যদি বলা যায় তাহলে এই রিয়াকশনের জন্য ভাইয়া ডি অফ কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইজ ইকুয়াল টু K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, এটা বলা যায় না? বলো তো ভাইয়া, এটা বলা যায়। কিন্তু ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এটা বলা যায়। আবার মনে করো ভাইয়া এই সেম রিয়াকশনের জন্য আরেকটা জিনিস দেখি, মানে এই K2টার জন্য, এই রিয়াকশনটার জন্য তুমি কী লিখতে পারো বলো তো ভাইয়া? তুমি এই রিয়াকশনটার জন্য লিখতে পারো ROR ইজ ইকুয়াল টু K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। এটা যদি বলা যায় তাহলে এই লাইন থেকে কী বলা যায়? ডি অফ কনসেন্ট্রেশন অফ এ ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু K2 কনসেন্ট্রেশন অফ এ, এটা বলা যায়। ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। তাহলে তুমি দেখতে পাচ্ছ ভাইয়া একটা প্যারালাল রিয়াকশন, মানে যে রিয়াকশনে কি হচ্ছে দেখো এ থেকে একসাথে বি এবং সি দুইটাই তৈরি হচ্ছে। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা একই সাথে দুইটা রেট ডিটারমাইন করতে পারি না। তো তুমি দেখে বুঝতে পারছো ভাই এই রিয়াকশনটার জন্য দুইটা রেট আছে। তাহলে এখানে আমরা একটু জিনিসটাকে কীভাবে রিপ্রেজেন্ট করে দেখো, এখানে আমরা একটা জিনিস কি বলতে পারি দেখো তো, এখানে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে ভাই আপনার যে ইফেক্টিভটা কী হবে এখানে, ইফেক্টিভ তাহলে কী হয় দেখো, এখানে ইফেক্টিভটা কী হয় একটু নিজেরা চিন্তা করি আমরা, যে এখানে আসলে আমরা দুইটাকে একসাথে কম্বাইন করে কী বলা যায়। আমরা কি এটা বলতে পারি দেখো তো, যে এখানে ভাইয়া আপনার, আচ্ছা মাইনাস চিহ্ন দিছি, হ্যাঁ দিছি, কিন্তু এখানে আমরা এভাবে বলতে পারি দেখো, এই জিনিসটা আমি আরেকবার একটু লিখি কষ্ট করে, এটাকে আমরা লিখতে পারি ভাইয়া K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, আর এটাকে বলা যায় এই যে সেম জিনিসটাকে ডিটি K2 সি এ। মানে দেখতে পাচ্ছ তোমার দুইটা রিয়াকশন হলো, দুইটার কনসেন্ট্রেশন কিন্তু একই জিনিস, K1 K2 ডিফারেন্ট। তাহলে এই দুইটাকে আমরা যখন কম্বাইন করে ফেলি ভাই, এই দুইটাকে আমরা যখন একসাথে কম্বাইন করে ফেলি, কম্বাইন্ড আকারে আমরা এভাবে লিখতে পারি। তোমার মনে করতে পারবে ভাই দুইটাকে যোগ করে দেবো না, যোগ না, তুমি যখন দুইটাকে একই সাথে সাইমultaneously চিন্তা করবা তখন তোমার কী হবে, ডিফারেন্সিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু তোমার আসবে K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ প্লাস K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। মানে বুঝতে পারছো ভাইয়া, এটা হচ্ছে তোমার দুইটাকে তুমি যদি একসাথে সাইমultaneous চিন্তা করো তখন তোমার রিয়াকশনটা কীরকম হয়। তাহলে সাইমultaneous চিন্তা করলে আমাদের রিয়াকশনটা ভাইয়া কিছুটা এরকম আসে। আচ্ছা এখন তো বুঝলাম ভাই সাইমultaneousের ক্ষেত্রে জিনিসপত্র বুঝলাম আমরা, কালারটা চেঞ্জ করে দিই একটু আমরা। আচ্ছা এটা তো বুঝলাম। তাহলে এখান থেকে একটু সামনের দিকে আগাতে ভাই, সামনের দিকে আগালে কী বলা যায়, এখান থেকে যদি সামনের দিকে আগাও তাহলে তুমি কী বলা যায়, ভাই ডিফারেন্সিয়েশন অফ ডিটি ইজ ইকুয়াল টু কী আসে, তুমি এখানে মনে করো K1 প্লাস K2, এটা কমন নেই, কমন নিলে কী আসে কনসেন্ট্রেশন অফ এ, এটা আসে না ভাইয়া। অ্যান্ড এই জিনিসটাকে আমরা কী বলতে পারি, রেট বলতে পারি না। তাহলে এই রিয়াকশনের রেটটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বলতো, এই রিয়াকশনের রেটটা হচ্ছে ভাইয়া তোমার K1 প্লাস K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। মানে দেখতে পাচ্ছি ভাইয়া জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা আসলে কী বের করলাম বলো তো, এখান থেকে আমরা কী বের করলাম, এই যে
তোমার একটা প্যারালাল রিয়াকশনের রেট মানে রেট ইকুয়েশনটা দেখতে পারতেছো। এখানে কিন্তু তোমার ভ্যাট তুমি যদি দুইটাকে আলাদা আলাদাভাবে দেখো, মনে করো তুমি এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দাও এবং তুমি যদি এটাকে 2 নাম্বার ইকুয়েশন, তোমার কিন্তু দেখে মনে হচ্ছে কি, দেখে কিন্তু এটা অর্ডারটা কত মনে হচ্ছে বলো তো? আমরা কিন্তু রিয়াকশন অর্ডার নিয়ে খুবই ডিটেলস আলোচনা করেছি। তোমার কিন্তু দেখে মনে হবে যে এটা কিন্তু একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, যেখানে এখানেও একটাই আছে এখানেও একটাই আছে। বাট দেখছো ভাই, তুমি যখন ওভারঅল চিন্তা করো তখন তোমার কিন্তু কনসেন্ট্রেশন জাস্ট একটাই থাকে। সো এখানে কিন্তু আমরা বলতেই পারি এটা কিন্তু একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। সো এটা কি ভাইয়া, এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। এই জিনিসটা লিখে রাখো যে প্যারালাল রিয়াকশন ভাইয়া ফার্স্ট অর্ডার রিয়াকশন। এটা নর্মালি আমাদের দেখে সেকেন্ড অর্ডার মনে হয়, কিন্তু ভাই ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়। আই গেস এই জিনিসটা আমরা বুঝতে পারছি এখান থেকে আমরা আই গেস এই জিনিসটা বুঝতে পারছি। এবং এখানে দেখো এই যে তোমার K1 প্লাস K2 না, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় ইফেক্টিভ রেট কনস্ট্যান্ট। এখান থেকে আমরা আরেকটা জিনিস জেনারেট করতে পারি, সেটা হচ্ছে ইফেক্টিভ রেট কনস্ট্যান্ট। একটু লিখে ফেলো এখানে, এটাকে বলা হয় ইফেক্টিভ রেট কনস্ট্যান্ট। ইফেক্টিভ রেট কনস্ট্যান্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কে অফ ইফেক্টিভ ভাবে লেখা, কে ইফেক্টিভ ইজ ইকুয়াল টু কি তোমার K1 প্লাস K2। ওকে, এটা হচ্ছে ইফেক্টিভ রেট কনস্ট্যান্ট। এখন ভাই কথা হচ্ছে প্যারালাল রিয়াকশনটা তো দুইটা স্টেপ হয়েছে, এটা তো দুইটা স্টেপ একটা রিয়াকশন। মনে করো এ থেকে বি হচ্ছে সি হচ্ছে, তোমার যদি ভাই তোমাকে একটু কোশ্চেন করে বলো তো ভাইয়া, যদি এরকম হয় একটা রিয়াকশন যে এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে, ডি হচ্ছে, মানে অনেকগুলো হচ্ছে, এ থেকে বি হচ্ছে, সি হচ্ছে, ডি হচ্ছে, ই হচ্ছে, এফ হচ্ছে, তখন কি প্রত্যেকটা যোগ আকারে চলে আসবে না? কিছু সার্কিট সলভিং এর মতো, যে তোমার সিরিজে অনেকগুলো যুক্ত আছে, তখন তুমি জাস্ট K1 K2 K3 সবগুলোকে যোগ করতে থাকবা, সেটাই হবে তোমার কে ইফেক্টিভ। আই গেস জিনিসটা বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে প্যারালাল রিয়াকশনের ক্ষেত্রে এই জিনিসটা। আসলে একটু সামনে দিয়ে আগাই, আমরা আরো কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে মনে করো তোমাকে আমি এখানে আরেকটা জিনিস বললাম যে আচ্ছা এই রিয়াকশনের ক্ষেত্রে যেটা ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়, এই রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফের ইকুয়েশন কি হয়? তোমাকে একটু এখানে বলে রাখি যে এইসব প্যারালাল রিয়াকশনের ক্ষেত্রে হাফ লাইফের ইকুয়েশন হয়। তো সেটা একটু বলে রাখি, দেখো প্যারালাল রিয়াকশনের ক্ষেত্রে তোমার যে হাফ লাইফের ইকুয়েশনটা কীভাবে হবে দেখো। তাহলে ওখানে মনে রাখবা যে হাফ লাইফের ইকুয়েশনটা কি হয়, তোমার নর্মালি কিন্তু দুটো ডিফারেন্ট হাফ লাইফ থাকে। মনে করো এই রিয়াকশনের জন্য একটা হাফ লাইফ, এই রিয়াকশনের জন্য একটা হাফ লাইফ। তো আমি তোমাকে বেশি না পেঁচিয়ে আমি তুমি ডিরেক্ট ইকুয়েশনটা বলে রাখি, যদি কখনো লেগে যায় তাহলে এটা ইউজ করতে পারবা। মনে রাখবা ইকুয়েশনটা হয় এরকম যে টি হাফ ইফেক্টিভ, ইকুয়েশনটা কিছু এরকম হয় 1/T হাফ ইফেক্টিভ ইজ ইকুয়াল টু 1/T হাফ অফ প্রথম রিয়াকশন প্লাস 1/T হাফ ফর সেকেন্ড রিয়াকশন প্লাস ডট 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 এরকম চলতে থাকে। ওকে, এরকম চলতে থাকে। সো মনে রাখবা যে কোনো প্যারালাল রিয়াকশনের জন্য টি হাফটা এভাবে ওয়ার্কআউট করে, এটা মনে রাখবে একটু। ওকে, এটা হচ্ছে টি হাফ ইকুয়েশনটা আমাদের প্যারালাল রিয়াকশনের জন্য। সো প্যারালাল রিয়াকশনের জন্য টি হাফের ইকুয়েশনটা বুঝতে পারলাম আমরা। এখন এর পাশাপাশি দেখো আমাদের আর কি লাগতে পারে, এর পাশাপাশি আমাদের যেটা লাগতে পারে যে আরহেনিয়াস যে ইকুয়েশনটা, ওখান থেকে কিন্তু একটা ডেরিভেশন আসতে পারে। সো আসলে ওই জিনিসটা তোমাকে একটু দেখাই যে তোমার অ্যাক্টিভেশন এনার্জির সাথে এটা একটা কানেকশন থাকে। ওই জিনিসটা দেখি একটু দেখো যে তোমার অ্যাক্টিভেশন এনার্জির সাথে কী কী আসে। সো আমাদের যে অ্যাক্টিভেশন এনার্জি সেটা আমাদের কি বলে একটু দেখো তো। অ্যাক্টিভেশন এনার্জি ইকুয়েশন থেকে তুমি এখানে কি লিখতে পারো এটা একটু দেখে নিই আমরা। দেখো রেট ইকুয়েশনটা কি লিখলা, রেট ইজ ইকুয়াল টু K1 প্লাস K2, এটা লিখলাম না, মনে করো এই জিনিসটাই লিখে, এই যে এইটা। তো কে এর জায়গায় আমরা কি বসাতে পারবো তো, এই যে তুমি এখানে ইফেক্টিভ রেট, আমি একটু বলে দেখো। তো এখানে আমরা লিখলাম এরকম যে ভাইয়া কে ইফেক্টিভ ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। ওকে, এটা লিখলাম। তো কে ইফেক্টিভ যদি এটা লেখা যায় তাহলে কে ইজ ইকুয়াল টু কি বলো তো, এ ই ইফেক্টিভ মাইনাস ই এ বাই আর টি, এটা বলা যায় না? এটা বলা যায়। যেখানে মনে করো ই এটা হচ্ছে ইফেক্টিভ এ, ওকে, ইটা হচ্ছে ইফেক্টিভ এ। একটু উল্টা লিখছি দেখো, একটা জিনিস একটু ভুল লিখছি, সেটা হচ্ছে এভাবে না, মনে করো আচ্ছা জিনিসটাকে আমি একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করি, সরি এটাই মুছে গেছে আমার। আচ্ছা এই জিনিসটা, এই ইকুয়েশনটা এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি এরকম এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ইফেক্টিভ। এটাকে আমি একটি অন্য কালারে লিখে রাখি তুমি বুঝতে পারো। এই যে ইফেক্টিভ বাই আর টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ 1 বাই আর টি প্লাস এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ 2 বাই আর টি। এরকম যে ভাইয়া জিনিসটা হচ্ছে যে দুইটা তো ডিফারেন্ট রিয়াকশন, মানে জিনিসটা তোমার বুঝতে পারছো। জিনিসটা হচ্ছে ভাইয়া আপনার প্যারালাল রিয়াকশন ঠিক আছে, বাট এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে,
তাহলে দুটো ডিফারেন্ট সাইমultaneous রিয়াকশন না, তাহলে প্রত্যেকটা রিয়াকশনের জন্য একটা নির্দিষ্ট অ্যাক্টিভেশন এনার্জি থাকবে, প্রত্যেকটা রিয়াকশনে আলাদা আলাদা অ্যাক্টিভেশন এনার্জি থাকবে, এবং তাদের টোটালটা হবে কি এই জিনিসটা। আগে বুঝতে পারছি আমার ভাই? একটু চিন্তা করে বলো তো এটা বুঝতে পারছি কিনা, যে দুইটা রিয়াকশনে কিন্তু একটা সাইমultaneously একটা মিলিত একটা ইফেক্টিভ আরহেনিয়াস ইকুয়েশন থাকবে। এখান থেকে আমরা সামনে আগে একটু, এখান থেকে আমরা সামনে আগে কি বলতে পারি আমরা, এখান থেকে সামনে আগাও ভাই, তুমি কি বলতে পারো দেখো। এখন কথা হচ্ছে এখানে তুমি কি করবা বলো, এখানে যে জিনিসটা করতে হবে মনে রাখবা, আমি তোমাকে বলে দিই একটু। এখানে তুমি একটু ইন রেসপেক্ট অফ টেম্পারেচার ডিফারেন্সিয়েশন করতে হবে। ইন রেসপেক্ট অফ টেম্পারেচার এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। ওকে, আমরা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো। তখন তোমার কি আসবে দেখো, তখন তোমার মানটা আসবে এরকম, a u to the power minus ea effective by RT ইন্টু তোমার মাইনাস EA ইফেক্টিভ বাই RT, আর এখানে আসবে তোমার AE মাইনাস EA1 বাই RT ইন্টু মাইনাস EA1 বাই RT প্লাস AU টু দি পাওয়ার মাইনাস EA2 বাই RT ইন্টু তোমার কি আসবে, একটু বেশি ডানে হয়ে গেছে, সরাই দিই এটাকে, আসো, ইন্টু মাইনাস EA2 বাই RT, সরাই দিলাম এটাকে। আচ্ছা, এরকম আসে ইকুয়েশনটা ভাই, অনেক বড় ইকুয়েশন চলে আসছে না। শর্ট করে দেখো, এই পুরো পার্টটা AU টু দি মাইনাস EA বাই RT এটা কি কে ইফেক্টিভ বলা যায় না ভাইয়া? লিখে ভালো তাহলে, এটা কি বলা যায়? হ্যাঁ, এটাকে বলা যায় কে ইফেক্টিভ। আর এখানে RT কাটাকাটি যায়, মাইনাস RT কাটাকাটি যায়, এই যে মাইনাস RT কাটাকাটি যায়, এখানে থাকে কি কে ইফেক্টিভ ইন্টু EA ইফেক্টিভ। ওকে, ইজিক্যাল টু কি হয় দেখো, ইজিক্যাল টু কি হয় তোমার এখানে হয় K1 ইন্টু EA1 প্লাস K2 ইন্টু EA2। মানে ভাইয়া তুমি দেখো এখান থেকে তুমি কি পাইলা, এখান থেকে তুমি যে একটা প্যারালাল রিয়াকশনের জন্য তোমার ই ইফেক্টিভের ইকুয়েশনটা পেয়ে গেলা। তাহলে একটা প্যারালাল রিয়াকশনের জন্য ইফেক্টিভ যে অ্যাক্টিভেশন এনার্জি সেটা মানটা কি হবে, সেটা মানটা হবে K1 ইন্টু EA1 প্লাস K2 ইন্টু EA2 ডিভাইডেড বাই কে ইফেক্টিভ। আর কে ইফেক্টিভ মানে কি বলতো, K1 প্লাস K2। আচ্ছা, আমি পুরোটা লিখে যাই, ডিভাইডেড বাই কে ইফেক্টিভ, এটাকে আবার ইজিক্যাল টু দিয়ে আমি পুরোটা একদম তোমাদের জন্য লিখে দিই, কেউ যদি না বুঝতে পারো আবার, সে KA K2 EA2 ডিভাইড বাই K1 প্লাস K2। বুঝতে পারছো, সেটা হচ্ছে তোমার প্যারালাল রিয়াকশনের জন্য। আমার মনে হচ্ছে ভাই এই জিনিসটা একটু আলোচনা করে দেওয়া উচিত, যে প্যারালাল রিয়াকশন বলতে একটা জিনিস এক্সিস্ট করে, সেখানে কি হবে তোমার, সেখানে আপনার ভাইয়া মনে করেন একই সাথে সাইমালটেনিয়াসলি A থেকে B এবং C তৈরি হয়, তাহলে আপনি A থেকে B তৈরি হওয়ার জন্য একটা রেট লিখতে পারেন, A থেকে C তৈরি হওয়ার জন্য আরেকটা রেট ইকুয়েশন লিখতে পারেন, অ্যান্ড দুইটাকে কম্বাইন করলে যেটা হয় সেটাকে বলা হয় ইফেক্টিভ রেট ইকুয়েশন। তো ইফেক্টিভ রেট ইকুয়েশনটা আপনার এভাবে আসে, কে ইফেক্টিভ ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। সেখান থেকে আপনি ভাইয়া হাফ লাইফের একটা ইকুয়েশন জেনারেট করতে পারেন, অ্যাক্টিভেশন এনার্জির জন্য মানে ইফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জির জন্য আরেকটা জেনারেট করতে পারেন। আই হোপ জিনিসটা বুঝতে পারছি। আমি একটু বোর্ড থেকে সরে যাই, তোমরা একটু পুরোটা দেখে নাও। ওকে, তাই বুঝতে পারছি আমরা ভাই সবাই ক্লিয়ার আমাদের একদম। চলো তাহলে সামনে আগানো যাক, একটু সামনে আগানো যাক। ইভেন তোমাকে আমি আরেকটা জিনিস বলে রাখি, এই যে প্যারালাল রিয়াকশনের জন্য তুমি ভাই একটা ইন্টিগ্রেটেড রেট লও লিখতে পারো। চলে দেখাই তাহলে তোমাকে, দেখো ইন্টিগ্রেটেড রেট ল। ভাইয়া এই জিনিসগুলো কিন্তু বেসিক আমরা পড়ে আসছি আগেই। ইন্টিগ্রেটেড রেট ল ফর প্যারালাল রিয়াকশন, মানে প্যারালাল রিয়াকশন পড়ো নাই হয়তো, বাট এই যে ইন্টিগ্রেটেড রেট ল জিনিসটা কি সেগুলো কিন্তু আমরা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে পড়ে আসছি। সো কারো যদি বলো ভাইয়া এই ইন্টিগ্রেটেড রেট ল জিনিসটা কি, আমি তাকে বলবো ভাইয়া তুমি একটু যাও আমাদের এই যে আর 2 লেকচার আগে আমরা যেটা আলোচনা করছি যে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব, যে আমাদের লেকচারটা আছে ওই লেকচারটা একটু দেখে আসো। ওইখানে কিন্তু আমরা জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ইভেন nth অর্ডার রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট ল কী হবে সেটা বের করে দেখাইছি। তো সেখান থেকে আমরা আজকে জাস্ট ফার্স্ট অর্ডারটা দেবো, যে প্যারালাল রিয়াকশন। মানে আচ্ছা ভালো কথা, একটা কথা বলে রাখি, হ্যাঁ প্যারালাল রিয়াকশন কিন্তু আপনার ফার্স্ট অর্ডারও হয়, সেকেন্ড অর্ডারও হয়, থার্ড অর্ডারও হয়। আমাদের এটা সিলেবাসে অতটা ডিটেলসে নাই, বা যতটুকু থাকে সেটা শুধুমাত্র ফার্স্ট অর্ডারের জন্য পড়লেই হবে, এর বেশি আমাদের দরকার হয় না নর্মাল। ওকে, তো এই জন্য আমি জাস্ট ফার্স্ট অর্ডারের জন্য এটা দেখাই রাখি তোমাদেরকে। সো দেখো তো আমরা কী বললাম, রিয়াকশনটা সেরকম ভাই,
এ থেকে আপনার একসাথে কি হচ্ছে দেখো, আপনার এরকম রিয়াকশন হচ্ছে যে এ থেকে বি হচ্ছে আর এ থেকে সি হচ্ছে। অ্যান্ড এই রিয়াকশনের ক্ষেত্রে আপনার এটা রেট কনস্ট্যান্ট K1, এটা রেট কনস্ট্যান্ট K2। তাহলে পুরোটা আমরা কি লিখতে পারি যে মাইনাস ডিফারেন্সিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ এ, একবারে লিখে ফেলাম এই জিনিসটা, ডিটি ইজ ইকুয়াল টু K1 কনসেন্ট্রেশন অফ এ, আর এখানে কি আসতেছে যে মাইনাস ডিফারেন্সিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ এ, যেটাকে আমরা রেট বলি, এটা কিন্তু আমরা রেট বলি, ওকে, ইজ ইকুয়াল টু K2 কনসেন্ট্রেশন অফ এ, এই জিনিসটা। আর এদের ওভারঅল কম্বিনেশনের ফলে আমার কি আসে, এদের ওভারঅল কম্বিনেশনের ফলে আমার রেটটা আসে এরকম যে রেট ইজ ইকুয়াল টু মাইনাস ডি অফ ডিফারেন্সিয়েশন অফ এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কি আসে K1 প্লাস K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, এটা আসে আমাদের। এটা যদি আমার পার্টিকুলার রেট ইকুয়েশনটা আসে, এখান থেকে তুমি কি বলতে পারো, এখান থেকে কিন্তু আমরা পুরোটাকে জেনারেট করতে পারি। দেখো এখান থেকে আমি পুরো ইকুয়েশনটা জেনারেট করতে পারি। কীভাবে জেনারেট করবো একটু দেখি। আমাদের নর্মাল হিয়ার এখানে কি দেখা যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া যে ডিফারেন্সিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি ইজ ইকুয়াল টু K1 প্লাস K2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ। ইন্টিগ্রেশন করবো আমরা, তাহলে সাইড চেঞ্জ করে চলো, সাইড চেঞ্জ করলে কি আসে, এখানে আসে 1 বাই কনসেন্ট্রেশন অফ এ ডি অফ কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস K1 প্লাস K2 ইন্টু ডিটি। এটা আসে না ভাইয়া, এটা আসে। এটাকে ভাইয়া ইন্টিগ্রেশন করি, আসো এটাকে ইন্টিগ্রেশন করি। যে ইন্টিগ্রেশন কার থেকে কার করবা ভাইয়া, এ নট থেকে এর মধ্যে ইন্টিগ্রেশন করবেন, কাকে 1 বাই এ কে, কার পার্সপেক্টিভে ডি অফ এর পার্সপেক্টিভে। আর এখানে কী হবে ভাইয়া মাইনাস K1 প্লাস K2 তো ভাইয়া কনস্ট্যান্ট, এটাকে বের করে দেন, 0 থেকে টি এর মধ্যে আপনি ডিটিকে ইন্টিগ্রেশন করবেন। তাহলে মানটা কি আসবে বলেন তো, এখানে এখানে মান আসবে আপনার ভাইয়া একবারে লিখে ফেললাম লন এ মাইনাস লন এ নট, এরকম একটা ইকুয়েশন আসবে। আর এখানে কি আসবে মাইনাস K1 প্লাস K2 ইন্টু টি মাইনাস 0, এটা আসবে আপনার ইকুয়েশন। ওকে, এটা আপনার ইকুয়েশন আসে। এই ইকুয়েশনটাকে আপনি যদি একটু সামনের দিকে আগান, এই ইকুয়েশনটাকে যদি আপনার একটু সামনের দিকে আগান, তাহলে আপনার ইকুয়েশনটা কীভাবে সামনে আগে বলেন তো ভাইয়া, কীভাবে আগাবে? মনে করেন এই জিনিসটাকে সামনের দিকে আগাম, তাহলে কি আসে এরকম লন এ বাই এ নট, লন এ বাই এ নট ইজ ইকাল টু মাইনাস K1 প্লাস K2 ইন্টু টি, which means A is equal to A naught e to the power minus K1 plus K2 into T। আর বুঝতে পারছি ভাইয়া, দেখো এটাকে বলা হয় প্যারালাল রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। ওকে, এটাকে বলা হয় প্যারালাল রিয়াকশনের জন্য ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। এখান থেকে তুমি সব কিছু আইডিয়া পাচ্ছ কিন্তু। ওকে, এখান থেকে তুমি সব কিছু আইডিয়া পাচ্ছ কীভাবে কী হচ্ছে না হচ্ছে, সব কিছু এখান থেকে জেনারেট হয়। সো এই ইকুয়েশনটাকে আমরা কী বলতে পারি, একটু লিখে দিই আমি তোমাকে, এটাকে আসলে কী বলা হয়। এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর আ প্যারালাল রিয়াকশন, ফর আ প্যারালাল রিয়াকশন। আগে জিনিসটা আমরা বুঝতে পারছি, আগে জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। সো আসলে কী কী কভার করলাম, দেখো আমরা প্যারালাল রিয়াকশনের জন্য সব কিছু কভার করলাম। এখানে প্যারালাল রিয়াকশন কী জিনিসটাকে বোঝানোর ট্রাই করলাম, সেখান থেকে ওর রেট ইকুয়েশন থেকে সব কিছু আমরা জেনারেট করলাম। আচ্ছা, এখন আসো ভাইয়া আমরা নেক্সটটায় যাই। আমাদের কনসেন্ট্রেশনের এর বাইরে কিছু নেই, আমাদের এইচএসসি সিলেবাস বলো বা তুমি এইচএসসি বাহিরেও যদি অ্যাডমিশনের জন্য বলো, তোমার একাডেমিক থেকে অ্যাডমিশনে ভাইয়া এর বাইরে আমি এনশিওর করতেছি কিচ্ছু আসতে পারবে না তোমার। এর বাইরে তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন জার্নিতে, ফুল অ্যাডমিশনের জার্নিতে তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, এর বেশি কিচ্ছু লাগে না আমাদের। প্যারালাল রিয়াকশন হচ্ছে একদম টপ মোস্ট পার্ট। প্যারালাল রিয়াকশনকে ক্রস করে কিছু আসার মতো আমাদের সিলেবাসে নাই। আশা করি সব কিছু আমরা কভার করার ট্রাই করছি। এখন আসবে তোমাকে আমি বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাবটা নিয়ে আলোচনা করি। খুবই সিম্পল ভাবে বিক্রিয়ার গতির উপর চাপের প্রভাব। তুমি যদি রিয়াকশন মানে রেট কনস্ট্যান্টটা বোঝো, তাহলে চাপের প্রভাবটা জাস্ট পানির মতো, আর কিছুই না। জিনিসটা কি দেখো এরকম, যে আমরা এতক্ষণ ধরে নিছি কি দেখো,
আমরা এতক্ষণ ধরে নিচ্ছি যে রিয়াকশনটা তোমার মনে করো অ্যাকুয়াস মিডিয়ামে হচ্ছে, ওকে? রিয়াকশনটা তোমার অ্যাকুয়াস মিডিয়ামে হচ্ছে। তো অ্যাকুয়াস মিডিয়ামে হলে আমরা কি নিয়ে কাজ করতেছিলাম? অ্যাকুয়াস মিডিয়ামে হচ্ছে দেখে আমরা কিন্তু এতক্ষণ কনসেন্ট্রেশন চিল্লাচ্ছিলাম, কনসেন্ট্রেশন নিয়ে কাজ করছিলাম। বাট ধরে নাও তোমার এমন কোনো রিয়াকশন যখন তোমার গ্যাসিয়াসে হয়। গ্যাসিয়াসের ক্ষেত্রে কি হয়? যদি তোমার কোনো রিয়াকশন গ্যাসিয়াসে হয়, মানে ফুললি তোমার গ্যাসিয়াস রিয়াকশন হয়, তখন তোমার তার ক্ষেত্রে না ভাইয়া আমরা আসলে কনসেন্ট্রেশনটার থেকে আর একটা জিনিসকে বেশি প্রায়োরিটি দেয়, সেটাকে বলা হয় পার্শিয়াল প্রেশার। তখন আমরা ভাইয়া পার্শিয়াল প্রেশারটাকে একটু বেশি প্রায়োরিটি দিই। পার্শিয়াল প্রেশার ফর এক্সাম্পল মনে করো ভাইয়া তোমাকে যদি আমি বলি এরকম যে একটা রিয়াকশন তোমার এরকম হচ্ছে, মনে করো তোমার N2+3H2, যে N2+3H2 রিয়াকশনটা এক্সাম্পল দিয়ে দিই একটা। দেখো তোমাকে একটা রিয়াকশনের এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে মনে করো নাইট্রোজেন গ্যাসিয়াস প্লাস 3 হাইড্রোজেন, এটাও গ্যাসিয়াস, রিয়াকশন করে কি প্রডিউস করতেছে? 2NH3, এটাও মনে করো গ্যাসিয়াস। এখানে দেখো তবে এখানে কিন্তু সব কিছু গ্যাসিয়াস স্টেটে আছে। তো এখানে কি কনসেন্ট্রেশন জিনিসটা ম্যাটার করবে? কনসেন্ট্রেশন থেকে কিন্তু এখানে পার্শিয়াল প্রেশারটাকে আমাদের এখানে ম্যাটার করতে হবে। তখন তোমার কি আসবে জানো? তখন তোমার প্রত্যেকটা ইকুয়েশনের ক্ষেত্রে প্রেশারটা এখানে ম্যাটার করবে। আর এখানে একটা জিনিস বলা আছে, মনে রাখবা যে প্রেশারের সাথে কানেকশনটা কি। আর প্রেশারের সাথে কানেকশনটা কি ভাইয়া? প্রেশারের সাথে খুব ভালো একটা কানেকশন আছে। সেই কানেকশনটা হচ্ছে ভাইয়া আপনার কনসেন্ট্রেশনের জায়গায় জাস্ট প্রেশার বসাই দিলেই হয়ে যাবে। মনে করো এই যে এখানে তুমি কনসেন্ট্রেশন দেখতেছো না, তখন তোমার রেট ইকুয়েশনটা কি আসবে? দেখো এখানে রেট অফ রিয়াকশনটা কি আসবে, তখন তোমাদের সেরকম হবে রেট অফ রিয়াকশন ইকুইভ্যালেন্ট। আগের বার তুমি কি লিখছিলে? এরকম লিখছিলে না যে কনসেন্ট্রেশন অফ N2 ইন্টু কনসেন্ট্রেশন অফ H2। এবার তুমি জাস্ট লিখবা কি জানো? যে রেট অফ রিয়াকশন সমানুপাতিক পার্শিয়াল প্রেশার অফ N2 ইন্টু পার্শিয়াল প্রেশার অফ H2। আচ্ছা এখানে এক্স আর ওয়াই দিয়ে রাখি, ওকে? কারণ আমরা তো বলতে পারি না ভাইয়া এখানে আপনার রেট কত হবে না হবে, এটা তো আমরা বলতে পারি না, ওকে? যেহেতু আমরা ভাই বলতে পারি না যে এখানে আপনার অর্ডার কত সেটা তো আমরা বলতে পারি না। সো বেটার হচ্ছে কি বলতো? বেটার হচ্ছে ভাই এখানে এক্স ওয়াই দিয়ে সেফ থাকাটা বেটার। তো বুঝতে পারছো ভাই? জাস্ট কনসেন্ট্রেশনের জন্য আমরা কি করি? কনসেন্ট্রেশন থাকলে আমরা জাস্ট ওর মানে লিকুইড ফেজ বা মনে করো অ্যাকুয়াস আয়নিক ইন্টারাকশনস হয়, তখন আমরা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করি। বাট যদি আমার প্রেশার থাকে তখন আমরা পার্শিয়াল প্রেশারটাকে নিয়ে কাজ করবো। তো তুমি এখান থেকে কি একটা আইডিয়া পাও বলো তো? এখান তুমি আইডিয়াটা পাও কি? এখান থেকে তুমি আইডিয়াটা পাও ভাইয়া যে রেট অফ রিয়াকশন, যেটাকে তুমি চাইলে এভাবেও বলতে পারো যে ডিফারেন্সিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ তোমার কি রিয়াক্ট্যান্ট, লিখে নিই একটু, ডিফারেন্সিয়েশন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু কি এখানে তোমার প্রেশার অফ N2 টু দ্য পাওয়ার এক্স ইন্টু প্রেশার অফ H2 টু দ্য পাওয়ার ওয়াই, ওকে? এখান থেকে কি দেখা যাবে? এখান থেকে দেখা যায় প্রেশারের সাথে সমানুপাতিক সম্পর্ক, বুঝতে পারছো? এখান থেকে আমরা এত কিছু কথা বলার কারণ কি? এখান থেকে এত কথা বলার মেইন কারণটা কি? কারণটা হচ্ছে ভাইয়া আপনার এখান থেকে আপনি বলবেন যে চাপ বাড়ালে, তাহলে চাপ যদি বাড়ানো হয়, চাপ বাড়ালে আপনার আংশিক চাপ বাড়বে। তো চাপ বাড়ালে আংশিক চাপ বাড়ে, কারণ আমরা জানি কি আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ না? তাহলে চাপ বাড়ালে ভাইয়া আংশিক চাপ বাড়ে ও রেট অফ রিয়াকশন ও বাড়ে, বুঝতে পারছো? কথা হচ্ছে মনে রাখবা তুমি যখন চাপ বাড়াবা আপনার ভাই ফরওয়ার্ড রিয়াকশন রেটটাও বাড়বে, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটাও বাড়বে। আমরা কিন্তু ভাই সাম্যাবস্থা নিয়ে কথা বলতেছি না, আবার আপনাকে মনে করে দিচ্ছি এখানে আমরা কিন্তু ভাই এখানে সাম্যাবস্থা নিয়ে কথা বলতেছি না, আমরা কিন্তু বিক্রিয়ার গতি নিয়ে আলোচনা করতেছি। সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ভাই গতি হয়, পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে ভাই গতি হয়। তো চাপ বাড়ালে তাহলে দেখো চাপ বাড়ালে কিন্তু ভাইয়া সম্মুখমুখী বিক্রিয়ার বেগটাও বৃদ্ধি পাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটাও বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে তুমি যখন একটা উভমুখী বিক্রিয়াকে অ্যানালাইসিস করবা তখন কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে আপনি চাপ বাড়ালেন ভাইয়া, তাহলে কিন্তু সম্মুখমুখী বিক্রিয়াটাও বাড়লো, পশ্চাৎমুখী বিক্রিয়াটাও বাড়লো। তখন ওভারঅল রিয়াকশনটা ডিপেন্ড করে ইকুইলিব্রিয়ামের উপর, বুঝতে পারছো? এটা মনে রাখবা যে ওভারঅলটা কিন্তু তোমার ইকুইলিব্রিয়ামের উপর ডিপেন্ড করবে। বাট তুমি চাপ বাড়ালে কিন্তু আংশিক চাপ সব জায়গায় বাড়বে। এটা কিছু তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো। মনে করো ভাইয়া একটা সিস্টেম, মনে করো এই সিস্টেমটার কথা চিন্তা করো। এখানে তুমি যখন চাপ বাড়াও তাহলে কি হয় বলো তো? তুমি একটু চিন্তা করো এভাবে জিনিসটাকে, আমরা তোমাকে জিনিসটাকে কনসেন্ট্রেশনের সাথে একটু জিনিসটাকে একসাথে মিলাই বোঝানোর ট্রাই করি। যে মনে করো ভাইয়া এই একটা ভেসেলে মনে করো কনসেন্ট্রেশনটা কি? কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কি? N/V না? N/V, কনসেন্ট্রেশন N/V। সো এই ভেসেলে মনে করো তুমি যদি প্রেশার ইনক্রিজ করো,
এই ভেসেলে তুমি যদি ভাই প্রেশারকে ইনক্রিজ করো, প্রেশার ইনক্রিজের রেজাল্টটা কী হবে বলো তো? প্রেশার ইনক্রিজের রেজাল্টটা আমার কী হতে পারে? প্রেশার ইনক্রিজের যে রেজাল্টটা হবে ভাইয়া, আপনার প্রেশারটাকে যখন আপনি ইনক্রিজ করবেন তখন এটা আপনাকে একটা রেজাল্ট দেবে, সেটা হচ্ছে ভাইয়া একই আয়তনে, খেয়াল করো কথাটা, একই আয়তনে মোল সংখ্যা বৃদ্ধি পাবে। এটা ভাইয়া একই আয়তনে আপনার মোল সংখ্যা বৃদ্ধি পায়। কারণ কি? জিনিসটা হচ্ছে মোল সংখ্যা আসলে বৃদ্ধি পাওয়া না, জিনিসটা হচ্ছে মোল সংখ্যাটা কাছাকাছি চলে আসে, বুঝতে পারছো? একই আয়তনে মোল সংখ্যাগুলো মানে অনুসংখ্যা কাছাকাছি চলে আসে। মনে করবে আপনার কি হয়, তাহলে দেখো তুমি ভি ফিক্স রেখে তুমি যে প্রেশার বাড়াও, তাহলে কি ভিটা কমে? এরকম, হ্যাঁ প্রেশার তুমি বাড়লে, প্রেশার বাড়লে কি ভি কমে না? প্রেশার ভি কমে। আচ্ছা ভালো কথা, আমি তাহলে এটা এভাবে বলি তোমাদেরকে, এভাবে বলে বেটার বুঝতে পারো। একই আয়তনে না বলে দেখো, যখন আপনার প্রেশার বাড়ে তখন এই জিনিসটা বলি তোমাকে, যে প্রেশার যদি তুমি বাড়াও তাহলে ভি কি হয়? ভি কমে যায়। আর ভি কমলে কি হয়? অণু কাছাকাছি চলে আসে। তো এই জিনিসটা ভালো বুঝতে পাই গেছে, কারণ তোমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 সম্বন্ধে একটা আইডিয়া রাখো যে ভাইয়া বয়েলের সূত্র থেকে কী বলে, বয়েলের সূত্র এটা বলে না ভাইয়া, আপনি যদি পি বার আন তাহলে কি ভি কমবে, বয়েল সূত্র থেকে এটা আসে। তাহলে এটা যদি বুঝে তাহলে অনুসময় কাছাকাছি চলে আসে, অ্যান্ড অনুসময় যদি কাছাকাছি আসে তাহলে ভাইয়া রেজাল্টটা কী হয় বলো তো? ইফেক্টিভ কলিশন বৃদ্ধি পায়। ওই যে মনে আছে ভাইয়া আমাদের ইফেক্টিভ কলিশনের কথাবার্তা, অনুসময় কাছাকাছি আসলো, অ্যাজ আ রেজাল্ট কী হলো ভাইয়া? আপনার ইফেক্টিভ কলিশন, ওই যে গোলবার্গার ওয়েস, ভাইয়া এখানে ইফেক্টিভ কলিশন বাড়ে। তাহলে এখানে ইফেক্টিভ কলিশন বেড়ে গেল, অ্যান্ড যখনই আপনার ইফেক্টিভ কলিশন বাড়লো, ইফেক্টিভ কলিশন যখনই বাড়লো, এর রেজাল্টে কী হলো আপনার? এর রেজাল্টে আপনার রেট অফ রিয়াকশনটাও বৃদ্ধি পেল। তাহলে বুঝতে পারছি ভাইয়া যে আপনার ভাইয়া এই জিনিসটা বুঝতে হবে যে আপনি যদি ভাইয়া একক আয়তনে, মানে আয়তনটা কনসেন্ট্রেশনের দিক থেকেও চিন্তা করেন, আপনার প্রেশার বাড়ালে আয়তন কমে, অ্যান্ড প্রেশার বাড়লে যদি আপনার আয়তন কমে ভাইয়া, তখন আপনার কী হয়? একটু বক্স করে লিখে দেখে রাখছি ভাইয়া। এই দেখো প্রেশার বাড়ানোর ফলে কী হলো ভাই? আপনার ভলিউমটা কমে গেল, অ্যান্ড ভলিউমটা কমে গেলে কী হলো ভাই? আপনার অনুসময় কাছাকাছি চলে আসলো, অ্যান্ড অনুসময় যখনই কাছাকাছি চলে আসলো তখনই আপনার কী হলো? ইফেক্টিভ কলিশন বাড়লো, রেট অফ রিয়াকশন বৃদ্ধি পেল। দ্যাটস হাউ প্রেশার ইফেক্ট ওয়ার্কস। খুবই সিম্পল একদম। আচ্ছা এখন আসলে প্রভাবকের প্রভাব। ফার্স্টে আমাদের বুঝতে হবে প্রভাবক জিনিসটা কি। তো তোমার জন্য আমি একটা এক্সাম্পল রাখছি, দেখো তো ভাই এখানে মনে করো এখানে কি হচ্ছে? তেল এবং পানি। এক্সাম্পলটা দিকে একটু খেয়াল করবে, এখানে কি আছে? এখানে মনে করো আমি তেল এবং পানি নিলাম। এখন তোমরা বলো তো ভাই তেল এবং পানি একে অপরের সাথে বিক্রিয়া করে? করে না। সারা জীবন তেল এবং পানি রেখে দিবা, ঝাঁকাবা, একটু পরে দেবে আলাদা হয়ে যাবে, বিক্রিয়া করে না। এখন তুমি করলা কি? তেল এবং পানির মধ্যে ভাই একটু শ্যাম্পু অ্যাড করলা। দেখো তো এখানে কি আছে? তেল আছে, পানি আছে। তুমি করলা কি ভাই? এখানে একটা নতুন জিনিস অ্যাড করলা। নতুন জিনিসটা কি? শ্যাম্পু। শ্যাম্পু অ্যাড করলা বা সাবান অ্যাড করলা। দেখবা কি জানো? তেল আর পানির মধ্যে তুমি যখন শ্যাম্পু অ্যাড করবা, তিনজন একসাথে মিক্স হয়ে যাবে। এটা কিন্তু বাসায় লাগলে প্র্যাকটিস করে দিতে পারো। এখানে একটা মিক্সচার হয়ে যাবে। মিক্সচারটা কার হয়ে যাবে? মিক্সচারটা হবে ভাইয়া তেল প্লাস পানি প্লাস শ্যাম্পু। মানে জিনিসটা হচ্ছে ভাইয়া তোমার এখানে কাহিনীটা হলো কি বলো তো? তেল এবং পানি আগে মিশতে ছিল না, বাট যখনই শ্যাম্পু চলে আসে, শ্যাম্পুর প্রভাবে তেল এবং পানি নিজের মধ্যে বিক্রিয়া করে ফেলছে। এই জিনিসটাকে আমরা কী বলি জানো? এই শ্যাম্পুটাকে আমরা বলি প্রভাবক এখানে। যে ভাইয়া যখন দুইজন রিয়াক্ট করতেছে না, বাট 3 নাম্বার একজন এসে দুইজনকে রিয়াক্ট করতে হেল্প করতেছে, বুঝতে পারছো? এই জিনিসটাকে বলা হয় প্রভাবক। তাহলে প্রভাবক কী ভাইয়া? এখান থেকে আমরা প্রভাবকের সংজ্ঞা জেনারেট করতে পারি। তো প্রভাবক বলতে আমরা আসলে কী বুঝি দেখো, প্রভাবক কী? এখান থেকে আমাদের প্রভাবক সংজ্ঞাটা লাগবে। অনেকগুলো ক্রাইটেরিয়া ভাই আমরা একটু মনে রাখার ট্রাই করবো যে প্রভাবক জিনিসটা আসলে কি। প্রভাবক হচ্ছে ভাইয়া যারা বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে। দেখো যারা বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, যারা বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে তাদেরকে প্রভাবক বলে। বিক্রিয়ার গতি কীভাবে প্রভাবিত করতে পারে ভাইয়া? অনেকভাবে করতে পারে। সেটা হচ্ছে তুমি ভাইয়া বিক্রিয়ার গতি বাড়াতেও পারো, গতি বাড়ায়, এটাও হতে পারে। ভাইয়া বিক্রিয়ার গতি কমাতেও পারে, তাহলে ভাইয়া বিক্রিয়ার গতি কমায়, দুইটাই করতে পারে। ওকে,
তাহলে প্রভাবক ভাইয়া বিক্রিয়া, ফার্স্ট আমরা কি দেখলাম, প্রভাবক বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, মানে ভাইয়া সে বিক্রিয়া গতিকে আপনার বাড়াতেও পারে, সে বিক্রিয়া গতিকে আপনার কমাতেও পারে, দুইটাই করতে পারে। ওকে, এরপরে ভাইয়া মনে রাখবা সে ডেল এইচকে পরিবর্তন করতে পারে না, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রভাবক কিন্তু ডেল এইচকে পরিবর্তন করতে পারে না। এই সময় আমাকে একটু পরে দেখা যে প্রভাবক ডেল এইচকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না, ও জাস্ট অ্যাক্টিভেশন এনার্জিটা কি করতে পারে, সে ডেল এইচকে প্রভাবিত করতে পারে না, এটা মনে রাখবা। পরেরটা আরও কিছু কথা বলে রাখি এখানে, আরও কিছু কথা, যে সে অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি ইএ, সে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বাড়াতে বা কমাতে পারে, এটা মনে রাখবা। ও কী করতে পারে ভাইয়া, সক্রিয়ণ শক্তি বাড়াতে অথবা কমাতে পারে, এই জিনিসটা মনে রাখবো। ওকে, ও কিন্তু ভাই সক্রিয়ণ শক্তিকে বাড়াতে বা কমাতে পারে। আরেকটা কথা সেটা হচ্ছে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। আচ্ছা, অলওয়েজ থাকে না ভাইয়া, বলে রাখি একটু তোমাকে, অরিজিনালটাই বলি। বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকতে পারে, মানে নর্মালি থাকতে পারে, বাট অলওয়েজ তো থাকবে আর ম্যান্ডেটরি না, অলওয়েজ থাকবে ম্যান্ডেটরি না, থাকতে পারে। ওকে, তো তোমাদের একটু বোঝাই জিনিসটা, যে ভাইয়া আসলে প্রভাবক কীভাবে কাজ করে, একটু দেখো প্রভাবক কীভাবে এভাবে কাজ করে সেটা একটু বোঝানোর ট্রাই করি। ভাই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভটা মনে আছে আমাদের? যারা এই যে অনেকে হয়তো করছি এটা, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ, যারা যারা করি নাই, না যারা নতুন হয়তো এই লেকচারটা ফার্স্ট দেখছি, তারা আমি বলবো যে আমাদের আরএনএস ইকুয়েশনটা দেখে আসো, ওখানে আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ বলে একটা কথা ছিল, সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। ওকে, তো ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ আসলে আমাদের কী বলে দেখি একটু। এই যে একটা রেখা, একটা রেখা, ওকে, এই দুটো রেখা, রেখাটা বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে দেখো, রেখাটা একটু বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে দিই ভাইয়া। হ্যাঁ, এই যে রেখাটা একটু খেয়াল করি আমরা, মনে করো আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভের জন্য কী কী দিয়েছিলাম ভাইয়া বলো তো? আমাদের এক্স এক্সিসে কী ছিল, ওয়াই এক্সিসে কী ছিল? এক্স এক্সিস ছিল ভাইয়া ফ্র্যাকশন অফ মোল, লিখে দিই এখানে, এক্স এক্সিসে ভাইয়া, সরি ওয়াই এক্সিসে ফ্র্যাকশন অফ মোল, যেটাকে বলা হয়তো এফওএম, এফওএম বলা হয়তো ফ্র্যাকশন অফ মোল। তো ওয়াই এক্সিসে আমরা দিলাম ফ্র্যাকশন অফ মোল, অ্যান্ড এক্স এক্সিসে আমরা কী দিয়েছিলাম ভাইয়া, এনার্জি। অ্যান্ড এভাবে আমরা কিন্তু দেখাইছিলাম যে মনে করো ভাইয়া এই রিয়াকশনটার গ্রাফটা কীরকম যায়, যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ভাই গ্রাফটা এরকম যায়, আপনার ফার্স্টে ভাই গ্রাফটা উপরে ওঠে, কিন্তু গ্রাফটা পরবর্তী আস্তে আস্তে নিচে নেমে যায়। মানে ভাই জিনিসটা হচ্ছে একটা বিক্রিয়ায় আপনার কতটুকু বিক্রিয়ক থাকবে না থাকবে সেটা ডিপেন্ড করবে কার উপর। আমি একটু ভালোভাবে আঁকি গ্রাফটাকে, একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ এই ঠিক আছে, এখন একটু এই যে এরকম। এখানে আমরা কি বলছিলাম ভাইয়া, যে মনে করেন এটা আপনার একটা গ্রাফ, এই গ্রাফে মনে করেন এই বিন্দুতে মনে করেন 10 কিলোজুল শক্তি আছে, এই বিন্দুতে 20 কিলোজুল শক্তি আছে, এখানে মনে করেন 30 কিলোজুল শক্তি আছে, এখানে মনে করেন 40 কিলোজুল, এখানে 50, 60, 70 ডিফারেন্ট এনার্জি আছে। তো ম্যাক্সিমাম মলিকিউলস আপনার কোথায় থাকবে, ম্যাক্সিমাম মলিকিউলস আপনার থাকবে মিড লেভেলে ম্যাক্সিমাম মলিকিউলস থাকে। এখন তোমাকে আমি এটাও বলছিলাম যে মনে করো এই বিক্রিয়ার জন্য আমরা বললাম কি ভাইয়া, অ্যাক্টিভেশন এনার্জিকে আমরা মার্ক করে দিলাম, যে মনে করো আমি যদি বলি এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি, ওকে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন এনার্জি, যেটা হচ্ছে 40 কিলোজুল। আমি বললাম ভাই 40 কিলোজুল হচ্ছে আপনার অ্যাক্টিভেশন এনার্জি, মানে পরীক্ষায় পাশের মতো, পরীক্ষায় পাস নাম্বারের মতো, যে 40 কিলোজুল যদি আপনার অ্যাক্টিভেশন এনার্জি হয়, তাহলে কি 40-এর এদিকে যারা আছে তারা আপনার প্রোডাক্ট হতে পারবে। মনে পড়ে জিনিসটা মনে পড়তেছে আই গেস আমাদের, যে ভাই আপনি যদি বলেন এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, মানে এটা হচ্ছে আপনার ইএ, এটা যদি আপনার ইএ হয়, তাহলে কি এর এদিকে যারা আছে তারা কি প্রোডাক্ট ফর্ম করতে পারবে? এর এদিকে যারা আছে তারা কিন্তু কোনো প্রোডাক্ট ফর্ম করতে পারবে না, তাহলে এরা নো প্রোডাক্ট ফর্ম। আর এর এদিকে যারা আছে তারা সবাই কি অল কনভার্টেড টু প্রোডাক্ট, এরা সবাই কিন্তু প্রোডাক্টে কনভার্ট হতে পারবে, অল কনভার্টেড টু প্রোডাক্ট। তো বুঝতে পারছি ভাইয়া এরকম। এখন কথা হচ্ছে প্রভাবক করেটা কি, দেখো প্রভাবক করেটা কি, তুমি একটা প্রভাবক আনলা, ওকে, মনে করো তুমি একটা প্রভাবক আনলা, তুমি করলা কি এই প্রভাবকটাকে
ই করে দিল, প্রভাবক করলো কি মনে করো অ্যাক্টিভেশন এনার্জিটা কমায় দিল, খেয়াল করো প্রভাবক করলো কি অ্যাক্টিভেশন এনার্জিটা কমায় দিল, এটা হচ্ছে নিউ প্রভাবক। ওকে ওকে, কালারটা চেঞ্জ করে দিই মনে করো, এটা হচ্ছে নিউ প্রভাবক। ওকে, প্রভাবক করলো কি নিউ একটা ই দিয়ে দিল। তাহলে তুমি যদি বলে করো বলো এটা যদি আমার নিউ অ্যাক্টিভেশন এনার্জি হয়, এটা মনে করো নিউ অ্যাক্টিভেশন এনার্জি, একটা কাজ করি এখান থেকে একটু লেখাগুলো সরাই দিই, এখানে লেখাগুলো একটু উপরে উঠাই দিই, তাহলে বেটার বুঝতে পারো। ওকে, একটু দাঁড়াও, আমি তোমাকে এটা পুরোটা সাজাই দিচ্ছি। ওকে, কারণ লেখাগুলো একটু ঘিজিবিজি হয়ে গেছিলো, আমি তোমাকে জাস্ট এই লেখাটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেখো তাহলে কী হবে দেখো তো, যদি আপনার এটা অ্যাক্টিভেশন এনার্জি হয় তাহলে মনে করো এই যে লিখে ফেলি, এটা মনে করো ইএ প্রাইম, ইএ প্রাইম প্রিন্সিপাল মনে করো এরকম, প্রিন্সিপাল করলো কি 5 নাম্বার কমাই দিল, তাহলে কি এরা তখন নো প্রোডাক্ট, এরা তখন নো প্রোডাক্ট, আর এরা সবাই কি তখন, এরা সবাই কি অল কনভার্টেড টু প্রোডাক্ট। মানে প্রভাবক ভাইয়া আপনার এই কাজটাই করে, বুঝতে পারছো? প্রভাবক আপনার ভাইয়া এই কাজটাই করে, যে প্রভাবক এসে ভাইয়া ও করে কি সক্রিয় শক্তির মানটায় কমায় দেয়। প্রভাবক করলো কি ভাইয়া, সক্রিয় শক্তির মানটায় কমায় দিল। তো সক্রিয় শক্তির মানটায় কমায় দেওয়ার ফলে কি হলো ভাইয়া, আপনার আগে যতগুলো মলিকিউলস প্রোডাক্ট হতে পারতো এখন তার থেকে বেশি মলিকিউলস প্রোডাক্ট হতে পারে। এটাই হচ্ছে আমার প্রভাবক কাজ, যে প্রভাবক ভাই বিক্রিয়ার গতিকে বাড়াতে বা কমাতে। এখন ভাই মনে করো তো যদি একটা আপনি উল্টা প্রভাবক ইউজ করেন, যে ভাই সক্রিয় শক্তি বাড়ানো মানে কমানো যায় বাড়ায় দিল, তখন হবে কি বলতো, আসলে ওই জিনিসটা দেখি একটু, যদি ভাই এরকম হয় সক্রিয় শক্তি বাড়ানো যায় কমায় মানে কমানো যায় বাড়ায় দিল, এখানে সক্রিয় শক্তি এখানে নিয়ে আসলো, সক্রিয় শক্তি এখানে নিয়ে আসলো, তখন কি হবে বলতো, নিজের একটা চিন্তা করে বলছে, নিজের একটা চিন্তা করে ভাইয়া যে ইএ প্রাইম থেকে মনে করি এখানে ইএ 2 হয়ে গেছে, ইএ 2 হয়ে গেছে। ওকে, তাহলে ইএ 2 এখন কি বলতো, তোমাদের কি মনে হয় আরও বেশি মলিকিউলস প্রোডাক্ট হবে না কম মলিকিউলস প্রোডাক্ট হবে? যেহেতু এনার্জি বাড়ায় দিয়েছেন, পরীক্ষায় পাস ফেলের মতো, আগে 5 নাম্বার ছিল 30-এ, সেখান থেকে আপনার 20 করছেন, তাহলে বেশি মানুষ পাস করবে। এখন 30কে আপনি 50 করে দিয়েছেন, অবশ্যই কম মানুষ পাস করবে। তাহলে এখন দেখছো প্রোডাক্ট কি, জাস্ট এর এই যে ব্যারিয়ার, এই ব্যারিয়ার এদিকে যারা তারা প্রোডাক্ট হবে, এরা কেউ তখন প্রোডাক্ট হতে পারবে না, এরা কেউ তখন প্রোডাক্ট হতে পারবে না। এই জিনিসটা ভাইয়া গ্রাফটা একটু ঘিজিবিজি হয়ে গেছে তো, বাট তুমি বুঝতে পারতেছো জিনিসটা আই গেস, যে প্রভাবক আপনার ভাইয়া সক্রিয় শক্তির মানটাকে বাড়াতেও পারে কমাতেও পারে। যখন সক্রিয় শক্তির মানটাকে কমাবে তখন বেশি মলিকিউলস প্রোডাক্ট হবে, আর যখন সক্রিয় শক্তির মানটাকে বাড়াবে তখন কম মলিকিউলস মানে মানে বিক্রিয়ক থেকে উৎপাদ হবে। এই জিনিসটাই তাহলে আগে ক্লিয়ার আমরা সিচুয়েশনটা। ওকে, আচ্ছা এখানে দেখাবে একটু প্রভাবকের বৈশিষ্ট্য দেখা আছে, আমরা একটু পড়ে নেই সবাই, একটু পড়ি সবাই। আই গেস আমরা দেখে নিয়েছি ভাইয়া। তো এতক্ষণ যা পড়ালাম ওই জিনিসগুলো কিন্তু এখানে লেখা আছে। কী কী লেখা আছে দেখো ভাইয়া। প্রথম আছে প্রভাবক শুধুমাত্র বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাস করে, বিক্রিয়ার শুরু বা সমাপ্তি নির্ধারণে এর কোনো ভূমিকা নেই। মানে একটু আগে যেটা বলে আসছি ভাই, এই যে এই জিনিসটা যে দেখো ভাইয়া, ও কিন্তু কী করতেছে তোমার দেখছো, ও তোমার জাস্ট অ্যাক্টিভেশন এনার্জিটাকে বাড়াচ্ছে কমাচ্ছে, বাট দেখো তুমি এই যে গ্রাফের যে লাইনটা, গ্রাফের লাইনটাকে কোনো পরিবর্তন করতেছে, কোনো করতেছে না কিন্তু। সো এই জিনিসটাই ভাইয়া, যে ভাইয়া আপনার প্রভাবক কী করতে পারে একটু আমি জায়গায় বলে দিই এখানে, যে আপনার এখানে কী হচ্ছে ভাইয়া, প্রভাবক শুধুমাত্র আপনার বিক্রিয়ার বেগকে বৃদ্ধি বা হ্রাস করে, শুধুমাত্র কী করে বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাস করে, শুরু বা সমাপ্তি নির্ধারণে এর কোনো ভূমিকা নেই। সো শুরু সমাপ্তি নির্ধারণে এর কোনো ভূমিকা নেই, এই জিনিসটা মাথায় রাখবো আমরা, এর কোনো ভূমিকা নেই ভাইয়া। প্রথমটা বুঝতে পারলাম, পরেরটা আচ্ছা এদিকে একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা তোমাকে বলছে আগে, বিক্রিয়া শেষে কী হয়, প্রভাবকের ভর এবং রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে। এটা আমি বলে রাখছি ভাইয়া, যে রাসায়নিক ভর এবং গঠনে কিন্তু হয় অপরিবর্তিত থাকে, মানে এই জিনিসটা কখনো চেঞ্জ হবে না, ও যেরকম আছে সেরকমই থেকে যাবে, ও যেরকম আছে সেরকমই থাকবে। ফর এক্সাম্পল তুমি এই রিয়াকশনটা ক্ষেত্রে চিন্তা করো ভাইয়া, তোমাদের মনে করো তোমরা 9 10 এই রিয়াকশনটা পড়ে আসছো, যে CH2 সাথে ভাইয়া H2 রিয়াক্ট করে কার প্রভাবক উপস্থিতি, মনে করো নিকেল প্রভাবক উপস্থিতিতে, আর তাপমাত্রা থাকে, বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, CH3 উৎপন্ন হয়। অ্যান্ড এই রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু নিকেলটা কিন্তু আগের মধ্যে থেকে যায়, নিকেলের কোনো পরিবর্তন হয়, নিকেলটা কিন্তু কোনো পরিবর্তন হয়, ওটা কিন্তু ওর মতোই থেকে যায়। তো এই জিনিসটা যে প্রভাবকের ভর এবং সংযুক্তি বা রাসায়নিক গঠনে একদম ইনট্যাক্ট থাকে ও। এরপরে কি বলছে দেখো, এরপরে বলা হয়েছে এটা বিক্রিয়ার নির্দিষ্ট রাসায়নিক পদার্থ প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ কার্যকরী সুনির্দিষ্ট। আচ্ছা এটাকে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট প্রভাবকে দেখো, এখানে বলা হয়েছে প্রভাবকের কার্যকারিতা সুনির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট প্রভাবক একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্যই কাজ করবে। এটা তুমি দেখবা যে একটা রিয়াকশন একটা পার্টিকুলার ক্যাটালিস্টের জন্যই ভালো হয়। যেমন এই রিয়াকশনটার জন্য নিকেল প্রভাবকই লাগবে, তুমি এখানে প্লাটিনাম নাও বা প্যালাডিয়াম নাও, আলটিমেটলি লাভ হবে না সেটা কোনো। এরপরে বলা হয়েছে কি দেখো ভাইয়া, সামান্য পরিমাণ প্রভাবকের উপস্থিতি বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য যথেষ্ট। এটা আমরা তোমাদেরকে একটা জায়গায় দেখাবো, একটা ইকুয়েশন বেস করে দেখাবো, যে সামান্য পরিমাণ প্রভাবক হইলেই সেটা মোর এনাফ, এটা সামান্য পরিমাণ প্রভাবকই তোমার একটা বিক্রিয়াকে খুবই ভালোভাবে কাজ করতে পারে। এরপর দেখো ভাই সামনে দিকে আগে একটু সামনে দিকে আগে, সেটা হচ্ছে
অবস্থান্তর মৌল এবং যৌগমূলক প্রভাবক হিসেবে কাজ করে। এই কথাটা যে প্রভাবক হিসেবে নর্মালি কাজ করে অবস্থান্তর মৌল। তোমার ডি ব্লক মৌল পড়ছো, ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য কিন্তু অলরেডি পড়ছো যে ডি ব্লক মৌলসমূহ কিন্তু অবস্থান্তর মৌল হয়ে থাকে এখানে, আর এরাই নর্মালি প্রভাবক হিসেবে ভালো কাজ করে এই জিনিসটা। তো প্রভাবক দেখো এই যে প্রভাবক কী করে, সক্রিয়ণ শক্তি, যে এই কথা তোমাকে একটু আগে বলছি, সক্রিয়ণ শক্তি হ্রাস করে বা কী করে, সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করে কী করে, বিকল্প পদের সৃষ্টি করে। এই বিকল্প পদ জিনিসটা আমি তোমাকে একটু পরে বোঝাচ্ছি যে আসলে কীভাবে হয় জিনিসটা, ওকে। আর সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়া বৃদ্ধি করে, এই জিনিসটা তো বলতে পারছে প্রভাবক পড়া। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা ভাই, খুবই ইম্পর্টেন্ট কথা, যে সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নেই ভাই। ভেরি ইম্পর্টেন্ট লাইন এখানে, সবথেকে ভেরি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, যে ভাইয়া সাম্যাবস্থার উপর কিন্তু আপনার প্রভাবক কোনো প্রভাব নেই। এই জিনিসটা মাথায় রাখবে ভাইয়া, যে সাম্যাবস্থায় কিন্তু প্রভাবক কখনো অল্টার করতে পারে না, রেদার ও মানে ঝামেলা যা করার ভিতরে করবে, বাট সাম্যাবস্থা ইজ এ ইনট্যাক্ট থিং, সাম্যাবস্থার উপর এর কোনো ইফেক্ট নেই। এই জিনিসটা মনে রাখবো আমরা। প্রভাবকের প্রকারভেদ করে আসো আমরা। প্রভাবক ডিফারেন্ট টাইপের হতে পারে ভাইয়া, কী ধরনের হয় দেখো, এই জিনিসটা বোঝার ট্রাই করি আমরা ভাইয়া। প্রভাবক অনেক টাইপের হতে পারে, আপনার কোন টাইপের হয় সেটা আমরা বোঝার ট্রাই করি একটু। আচ্ছা লক করে নিই, লেখা লাগবে অনেক কিছু। আচ্ছা, সো মনে রাখবা প্রভাবক 4 প্রকার হয়, ওকে। প্রভাবক 4 প্রকার কি হয় ভাইয়া, আমরা পুরোটা ডিটেলস দেখার ট্রাই করব। ফার্স্ট অফ অল প্রভাবক 4 প্রকার কি হয় সেটা আমরা দেখার ট্রাই করব। প্রথমত ভাইয়া ধনাত্মক প্রভাবক, প্রথমত হচ্ছে ভাইয়া ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কারা, এটা মনে রাখবো, যারা বিক্রিয়ার গতিকে বাড়ায়, যারা রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায়, ওকে, তাদেরকে বলা হয় ধনাত্মক প্রভাবক। সাথে আরও কথা আছে, এবং অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তির মান কমায়। মনে রাখবা এরা আপনার সক্রিয় শক্তির মানটাকে কমায় দেয়। এরকম কারা আছে একটু খেয়াল করি আমরা, কারা এই রোলটা প্লে করে। মনে করো তোমাকে আমি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই জিনিসটা। মনে করো ভাইয়া 2 মোল অফ SO2 প্লাস অক্সিজেন বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে মনে করো 2 অফ SO3 হচ্ছে, ওকে। এই বিক্রিয়ায় আপনার নাইট্রাস অক্সাইড কাজে লাগে। এই বিক্রিয়াটা ভাইয়া নাইট্রাস অক্সাইডের উপস্থিতি হয়। নাইট্রাস অক্সাইড দিলে হয় কি, বিক্রিয়াটা খুব ফাস্ট হয়। তো এটা একটা প্রভাবক এখানে, ওকে। এটা একটা প্রভাবক, একটা ধনাত্মক প্রভাবক ভাইয়া। এটা কি প্রভাবক আপনার, এটা অবশ্যই ধনাত্মক প্রভাবক, বুঝতে পারছি ভাইয়া। এটা হচ্ছে আপনার ধনাত্মক প্রভাবকের রোল প্লে করতেছে। জিনিসটাকে একটু উপরে কম্প্যাক্ট করে দিই আমি একটু, ওকে, একটু ছোটো করে দিই। হ্যাঁ, এই জিনিসটাকে একটু ছোটো করে দিই। হ্যাঁ, আরেকটা প্রভাবক লিখবো তো, আরেকটা লিখবো, তাই একটু জায়গা ছোটো করে দিলাম। আরেকটা আমরা একটু আগে লিখছিলাম ভাইয়া CH2 প্লাস, আচ্ছা CH2 এক জিনিস বারবার লেখার দরকার নেই। রাজা তোমাকে আমি একটা ভালো প্রভাবক দেখাই, দেখো ভালো একটা প্রভাবক দেখাই, সেটা হচ্ছে এই প্রভাবকটা, যে ভাইয়া এই বিক্রিয়া সবাই জানি N2 প্লাস 3H2 থেকে 2NH3 উৎপন্ন হয়, ওকে। এখানে আমরা জানি কি, যে মনে করো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 থেকে 200 অ্যাটমসফিয়ার প্রেশার, ওটা তো আছে, ওটা আমি লিখলাম না, লাস্টে লিখছি না। এখানে মনে করবে প্লাটিনাম প্রভাবক ইউজ করা হয়, এটা একটা ভালোই, এখানে প্লাটিনাম প্রভাবক ইউজ করা হয় 2NH3। এখানে দেখো আরও অনেক কথা আছে, তোমাকে সামনে গেলে তুমি দেখবে যে এখানে মনে করো তোমার প্লাটিনাম না, এখানে ফেরাম ব্যবহার করা হয়, মলিবডেনাম ইউজ করা হয়। সো এখানে যেহেতু প্লাটিনাম বা ফেরাম দুইটাই ইউজ করতে পারো। তোমাদের বলছে যেহেতু ফেরাম আছে, আমি তোমাকে ফেরামটাই লিখে দিই আবার, ওকে। বলছে যেহেতু ফেরাম আছে, ফেরামটা লিখে দিই। আয়রন চূর্ণ, আয়রন চূর্ণে এটা খুবই ভালো একটা বিক্রিয়া দেয়। সো বলা যায় কি, এখানে বলা যায় ভাইয়া এটাও আপনার হচ্ছে কি, এটাও আপনার হচ্ছে ভাইয়া একটা প্রভাবক। সো এই জিনিসটা, ওকে, এরা হচ্ছে প্রভাবক। এরকম প্রভাবক কীভাবে কাজ করে তোমাকে আমি জিনিসটা বোঝানোর ট্রাই করি, একটু দেখো গ্রাফের মাধ্যমে বোঝাবো জিনিসটাকে, ওকে। জিনিসটা আমরা গ্রাফিক্যালি বোঝার ট্রাই করবো। মনে করো ভাইয়া 2টা গ্রাফ আঁকবো, ওকে, 2টা গ্রাফ আঁকবো এটার জন্য। সো এইটা মনে করো এটা একটা গ্রাফ, একটু গ্রাফটা সাজাই নি আগে ভাইয়া, তারপর পুরোটাই, ওকে। গ্রাফটাকে আমরা একটা সাজাই নি এখানে, সরি চলে গেছে একটু, এটা হ্যাঁ পুরোটা কপি করা হবে, কারণ অ্যারোগুলো আলাদাভাবে দিচ্ছি তো। আচ্ছা, মানে একটা গ্রাফ কপি করে আমি আরেকটা গ্রাফ নিই, ওকে, 2টা গ্রাফ নিই। ধনাত্মক প্রভাবকের জন্য আমরা 2টা গ্রাফ দেবো, তারপর 2টা একসাথে দেখবো, ওকে।
তাপহারে দুইটা একসাথে দেখে ফেলবো। সো খেয়াল করি ভাই একটু, মনে করো ভাইয়া কার এগেনস্টে কি আঁকবো, দেখো কার এগেনস্টে কি ভাইয়া, এদিকে হচ্ছে ইপি, এদিকে হচ্ছে ইপি, এটা হচ্ছে ইপি, ওকে। ইপির এগেনস্টে আমরা রিয়াকশন কোঅর্ডিনেটস, এদিকে রিয়াকশন কোঅর্ডিনেটস লিখে ফেলি, এটাও, এটা হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, এ পাশে আমরা রিয়াকশন কোঅর্ডিনেট নিব, ওকে। তো সেম জিনিসটা আমরা এর জন্য নিয়ে নিই, এ পাশে রিয়াকশন কোঅর্ডিনেটস। এখন আসবে জিনিসটা খেলা শুরু করি পুরোটা। মনে করো এটা একটা তাপোৎপাদ বিক্রিয়া, তাপোৎপাদ বিক্রিয়া বা তাপহার বিক্রিয়া যেটাই হোক সমস্যা নেই। এই যে লেভেলটা এটা হচ্ছে ইপি, মানে ই অফ রিয়াক্টেন্ট, এটা হচ্ছে রিয়াক্টেন্টের এনার্জি। এখন মনে করো প্রোডাক্ট এনার্জি বেশি নিলাম, এটা হচ্ছে মনে করো প্রোডাক্ট এনার্জি, এগুলো আমরা সবাই জানি। এটা হচ্ছে রিয়াক্টেন্ট এনার্জি, প্রোডাক্ট এনার্জি এখানে। তাহলে রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট হওয়ার জন্য কি একটা বড় শক্তির চূড়া পার করা লাগে না? এই জিনিসটা আমরা আগেই পড়ছি যে বড় একটা শক্তির চূড়া পার করে রিয়াক্টেন্ট প্রোডাক্ট হচ্ছে। সিম্পল ভাইয়া। এই রিয়াকশনের জন্য আপনি বলতে পারেন কি ভাইয়া, দেখুন এই রিয়াকশনের জন্য আপনি কী বলতে পারেন ভাইয়া, এই রিয়াকশনের জন্য বলতে পারি এই যে শক্তির চূড়া থেকে রিয়াক্টেন্টের পর্যন্ত যে শক্তিটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ওর অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, ওকে, এটা ওর অ্যাক্টিভেশন এনার্জি। এবং এই বিক্রিয়ার জন্য ভাইয়া এই যে আপনার ইপি থেকে ইআর এর মধ্যবর্তী যে দূরত্বটা, এটাকে আমরা কি বলি, ডেল এইচ, এটাকে আমরা কি বলি, ডেল এইচ, এটাকে আমরা ডেল এইচ বলি। অ্যান্ড এখানে ডেল এইচটা কি, দেখো এখানে ডেল এইচের মানটা কি আসবে বলো তো, এখানে ডেল এইচের মানটা কি আসতে পারে, ডেল এইচ ইজ ইকুয়াল টু আপনার অলওয়েজ কি আসে ভাইয়া, ডেল এইচ ইজ ইকুয়াল টু অলওয়েজ আপনার ইপি মাইনাস ইআর, ডেল এইচ ইজ ইকুয়াল টু অলওয়েজ আপনার ইপি মাইনাস ইআর। এখানে আপনার কে বড় ভাইয়া, এখানে আপনার কে বড়, ইপি এর মানটা বড় না? ইপি এর মানটা যদি বড় হয় তাহলে বলো তো এখানে কি হচ্ছে, এখানে ভাইয়া ইপি এর মানটা আপনার ইআর এর থেকে বড়, রিঅ্যাক্টেন্ট এনার্জি থেকে প্রোডাক্ট এনার্জি বড়, তাহলে ডেল এইচ এর মানটা কি আসা উচিত বলো তো, মানে এখানে ডেল এইচ এর মানটা কি আসা উচিত, এখানে আপনার ডেল এইচ এর মানটা অলওয়েজ পজিটিভ আসে ভাইয়া, ডেল এইচ এর মানটা পজিটিভ, হুইচ মিনস এটা একটা তাপহারী বিক্রিয়া, বুঝতে পারছেন, এটা একটা তাপহারী বিক্রিয়া দেখালাম আপনাকে, তাপহারী বিক্রিয়ার গ্রাফ এটা, ক্লিয়ার, তাপহারী বিক্রিয়ার গ্রাফ। এখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যদি আমি ভাই একটা কাজ করি, এখানে আমি ধনাত্মক প্রভাবক ইউজ করলাম, কি ইউজ করলাম ভাই, ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক ইউজ করলে কি হয়, দেখো ধনাত্মক প্রভাবক করে কি, অল্টারনেটিভ একটা ওয়ে তৈরি করে, সেই করে দেখছো অল্টারনেটিভ একটা ওয়ে তৈরি করছে। খেয়াল করো ভাই এখানে কি হলো, তুমি বলো তো ভাইয়া এখানে কি হচ্ছে, ও তোমার অ্যাক্টিভেশন এনার্জিটা কমাই দিচ্ছে, খেয়াল করছো তোমার অ্যাক্টিভেশন এনার্জিটা কমাই দিচ্ছে, মনে করো এটা হচ্ছে ইএ প্রাইম, মনে করো ইএ প্রাইম, এখানে দেখতে পাচ্ছ ভাইয়া, এখানে হচ্ছে কি দেখো তোমার আগের যে অ্যাক্টিভেশন ছিল তার থেকে অ্যাক্টিভেশনটা কমে গেছে না। ধনাত্মক প্রভাবক এটাই কাজ করে, দেখো এটাকে বলা হয় পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট কি করে আপনারা দেখেন ভাইয়া, এই যে একটু আগে তোমাকে বৈশিষ্ট্যতে যে কথাটা বলছিলাম, এই যে একটু আগে বৈশিষ্ট্য তোমার কি দেখছো, দেখো তো এই যে সক্রিয় শক্তি হ্রাস বা বৃদ্ধি করে, বিকল্প পথ সৃষ্টি করে, খেয়াল করছে এই ওয়ার্ডটা, যে একটা অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করে, সক্রিয় শক্তিকে বাড়ায় বা কমায়, এর মাধ্যমে একটা অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করে। তো এই জিনিসটা দেখো ভাইয়া, তোমার নর্মালি কি ছিল, এই যে ব্রাউন কালারের যে লাইনটা, এটা ছিল তোমার নর্মাল রিয়াকশন, প্রভাবক করলো কি দেখো একটা অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করে দিল, যেখানে সক্রিয় শক্তি মানটা কমে গেছে। তাহলে এখানে আমরা বলতে পারি না ভাইয়া যে ই এর মানটা আপনার ই এ প্রাইমের থেকে বড়, তাহলে এই যে এই ওয়েতে সক্রিয় শক্তি কম, তাহলে এই ওয়েটা বেটার ওয়ে। বাট তুমি খেয়াল করো ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল করবে, দেখছো ও কি ভাইয়া আপনার ইপি বা ইআর এর মানে কোনো পরিবর্তন করছে, দেখো তো ও আপনার ইপি বা ইআর এর মানে কিন্তু কোনো পরিবর্তন করে না, এই জিনিসটা খেয়াল করো। এই যে ভাইয়া আপনার ইপি এর মানটা খেয়াল করছেন এবং ইআর এর মানটা, মানে ইআর আর ইপি এর মানটা, এগুলো কিন্তু ইন্ট্যাক্ট আছে, খেয়াল করছো, এগুলো কিন্তু ইন্ট্যাক্ট আছে। অ্যাজ আর রেজাল্ট ডেল এইচ এর কি কোনো পরিবর্তন হয় বলো তো, অনেক কথাবার্তা এখানে কিন্তু একসাথে ভাইয়া, যে আপনার ধনাত্মক প্রভাবক কি করতেছে, ধনাত্মক প্রভাবক ভাইয়া আপনার সক্রিয় শক্তির মানটাকে কমাচ্ছে, বাট ও কিন্তু ভাইয়া আপনার ডেল এইচ এর মানে কোনো ইফেক্ট ফেলতেছে না। খেয়াল করছো, তোমাকে আমি এটা কিন্তু প্রথমে বলছিলাম যে ডেল এইচকে কিন্তু সে কোনোভাবে প্রভাবিত করবে না, ডেল এইচের মধ্যে ইন্ট্যাক্ট থাকবে, কারণ বিক্রিয়কের শক্তি এবং প্রভাবক শক্তি, মানে বিক্রিয়কের শক্তি এবং উৎপাদক শক্তি, সেটা কিন্তু ওর জায়গায় ইন্ট্যাক্ট আছে, ও জাস্ট করছে একটা নতুন অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করছে। মানে এরকম ভাই, আগে আপনার একটা বড় পাহাড় অতিক্রম করে আপনি যেতেন, এখন পাহাড়ের মাঝখান থেকে একটা সুড়ঙ্গ তৈরি করছেন, এরকম জিনিসটা, যে আগে ভাই তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা বড় পাহাড় অতিক্রম করা লাগতো, এখন পাহাড় অতিক্রম করা লাগতেছে, এখন জাস্ট তুমি একটা সুড়ঙ্গ তৈরি করে সেখান থেকে চলে যেতে পারছো, বাট ডিস্টেন্সটা কিন্তু সেমই আছে, দেখছো ইপি আর ইয়ার কিন্তু সেমই আছে, সো ডেল এইচটা সেমই আছে, বুঝতে পারছো এই জিনিসটা। এটা গেল ভাই ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে। এখন আসলে ঋণাত্মক প্রভাবের ক্ষেত্রে দেখে, একটু ঋণাত্মক প্রভাবের ক্ষেত্রে কি হয়, সেম জিনিস মনে করো আরেকবার আঁকার ট্রাই করি আমরা, একটু সেম জিনিস আরেকবার রাখি। মনে করো ভাই এবার আমি অন্য একটা জিনিস দেখাবো, মনে করো এটা তাপহারীর ক্ষেত্রে দেখি, আসো এবারটা তাপহারীর জন্য দেখি আমরা একটু। তো মনে করো তাপহারীর জন্য দেখবো, তাপহারীর জন্য আপনি বলতে পারেন ভাই এটা হচ্ছে আপনার রিঅ্যাক্টেন্ট এনার্জি, আর প্রোডাক্ট এনার্জি অলওয়েজ আপনার এখান থেকে বেশ কম হবে, এটা প্রোডাক্ট এনার্জি। আর এখানে মনে করো ভাইয়া রিঅ্যাক্টেন্ট থেকে প্রোডাক্ট,
এভাবে হচ্ছে। আচ্ছা একটা কাজ করি, যেহেতু ঋণাত্মক প্রভাব আমি পরে দেখবই, ঋণাত্মক প্রভাব আমরা পরে দেখবই। এটা ক্ষেত্রে আমরা তাপহারের ক্ষেত্রে এটাই দেখি। এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে মনে করো প্রোডাক্ট। এখানে গ্রাফটা কী হবে বলো তো ভাইয়া? এই যে গ্রাফটা এরকম উঠবে ভাইয়া, ওঠার পর উঠলো, গ্রাফটা আবার নেমে গেল। ওকে, গ্রাফটা আবার নেমে গেল। এটাকে আমি এখানে নিয়ে আসি, এই যে প্রোডাক্ট এনার্জি পর্যন্ত নামলো। এখানে সবগুলো অ্যানালাইসিস করে আসবে আমরা, কোনটা অ্যানালাইসিস করবো। এখানে এই যে শক্তির চূড়া থেকে এই যে এনার্জিটা, এটা হচ্ছে কি আপনি বলেন তো, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন এনার্জি। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন এনার্জি ভাইয়া। এখানে আপনার ডেল এইচের মানটা কত বলেন তো ভাইয়া? এখানে ডেল এইচটা কোথায় আছে? এই যে ভাইয়া আপনার ইআর থেকে ইপির পর্যন্ত এই যে ডিস্টেন্সটা, এই জিনিসটা হচ্ছে আপনার ডেল এইচ। আর এই বিক্রিয়ার জন্য আপনার ডেল এইচের মানটা কী হবে? ওই ডেল এইচ তো সেমই হয় ভাইয়া, ডেল এইচ হবে অলওয়েজ সেম, ইপি মাইনাস ইআর। ডেল এইচ অলওয়েজ ইপি মাইনাস ইআর। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কি, এখানে আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া ইআর এর মানটা ইপি এর থেকে বড়। তাহলে ইআর এর মানটা যদি ইপি এর থেকে বড় হয়, তাহলে আপনার ডেল এইচের মানটা কী আসবে বলেন তো? ডেল এইচের মানটা কিন্তু নেগেটিভ আসবে। মানে ভাই এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, এটা তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ধনাত্মক প্রভাবক দেন, ওই সেম কাহিনী হয় ভাইয়া। মনে করি যে ধনাত্মক প্রভাবক দিলাম, ধনাত্মক প্রভাবক কী করলো? একটা অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করলো। যে ও করলো কি একটা অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করলো, এখানে অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করলো। সক্রিয় শক্তির মানটা কী হয়ে গেল দেখছো? কমে গেছে। যে এখানে তোমার সক্রিয় শক্তির মানটা এখানে কত? মনে করো এটার মান দাও তুমি, তোমার ইএ প্রাইম, এটা মনে করো ইএ প্রাইম। ইএ প্রাইমের মানটা দেখছো ভাইয়া? আচ্ছা ইএ প্রাইমটা এখানে না একটু গিঞ্জি হয়ে যাচ্ছে, এটা এখানে লিখি আমরা, দেখো ইএ প্রাইম। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভাইয়া? পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করছো। এখানেও ভাইয়া তোমার পজিটিভ ক্যাটালিস্ট কী করছে দেখো? ওই সেম কাজ করছে। পজিটিভ ক্যাটালিস্ট ভাইয়া এখানেও তোমার সেম কাজ করছে, যে ই এর থেকে ভাইয়া তোমার ইএ প্রাইমের মানটা বড়, তো সক্রিয় শক্তিটা কমায় দিয়েছে। তো বোর্ড থেকে সরে যায় ভাইয়া। আই গেস তোমরা দেখতে পারতেছো যে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা ক্লিয়ার আই গেস ভাই? আমরা তাহলে বুঝতে পারছি সবাই ধনাত্মক প্রভাবক জিনিসটা? আই হোপ ক্লিয়ার। আমরা তাহলে আসো ভাইয়া, আমরা ধনাত্মক প্রভাবক জিনিসটা দেখলাম, এখন আমরা সেম জিনিসটা ঋণাত্মক প্রভাবকের পার্সপেক্টিভে দেখে আসো। আই হোপ জিনিসটা বুঝতে পারছি আমরা, ধনাত্মক প্রভাবক কীভাবে কাজ করে না করে সব কিছু ডিটেলস ইন ডিটেলস বুঝতে পারছি আমরা। এখন আমরা এই সেম জিনিসটা ঋণাত্মক প্রভাবকের জন্য দেখবো। ধনাত্মক প্রভাবক দেখলাম, আসলে ঋণাত্মক প্রভাবক দেখে নিই একটু। তো ঋণাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক কী করে ভাইয়া? ধনাত্মক প্রভাবক যে কাজটা করে ভাইয়া তার একদম উল্টা কাজটা করে। তাহলে কি করতে পারে বলো তো ভাইয়া? আচ্ছা এখানে একটু একটা কাজ করি, আমি একটু জিনিসটা গিঞ্জি দেখাই, এখানে নিয়ে যাই, এটা একটু কারু কাজ করে তোমার জন্য, আর কিছুই দেখাবি, যে জাস্ট জিনিসটার কম্প্যাক্ট দেখাচ্ছিস তো, আমি জিনিসটাকে এক লাইনে নিয়ে আসি। এই যে এটাকে একটু উপরে উঠাই দিই, জাস্ট জিনিস সাজাই দাও তোমার, আর কিছু না। হ্যাঁ এই ঠিক আছে। তো ঋণাত্মক প্রভাবক পারফেকশন ম্যাটার করে একটু। আচ্ছা ঋণাত্মক প্রভাবক কী করতে পারে বলতো ভাইয়া? এরা কী করবে? যারা বিক্রিয়ার গতি কমায়, এরা হচ্ছে যারা বিক্রিয়ার গতিকে কমায়। যারা বিক্রিয়ার গতিকে কমায় এবং বিক্রিয়ার গতি কমানো মানে কি বলতো ভাইয়া? সক্রিয়ণ শক্তির মান বাড়ায়। ওকে, যারা বিক্রিয়ার গতি কমায় বা সক্রিয় শক্তির মানকে বাড়ায় দেয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ভাইয়া ঋণাত্মক প্রভাবক। বুঝতে পারছি তাহলে ভাইয়া ঋণাত্মক প্রভাবক কারা? এদের কাজ হচ্ছে আপনার সক্রিয় শক্তিকে উল্টা দিকে পুশ করা। এটার কাজ হচ্ছে সক্রিয় শক্তিকে আপনার উল্টা দিকে পুশ করা। তো দেখো এই যে এবং অ্যাক্টিভেশন এনার্জির মানটা বাড়ায়। এরা হচ্ছে ভাই ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক ভাই আপনার কোথায় লাগতে পারে একটু চিন্তা করেন তো। এরকম কোনো বিক্রিয়া আছে যেটা আপনি ইচ্ছা করে বিক্রিয়া গতি কমাবে? হ্যাঁ আছে ভাইয়া, অনেক বিক্রিয়া আছে, খেয়াল করো। তোমাকে আমি একটা এক্সাম্পল বলি, দেখো ভাই H2O2, আপনার যখন ভাই H2O2 ডিসোসিয়েশন হয় না, মনে করো 2 মোল অফ H2O2 যখন ডিসোসিয়েট হয়, তখন আপনার H2O প্লাস O2 তৈরি হয়। এখন এই রিয়াকশনটা ভাই খুবই ফাস্ট হয়, এই রিয়াকশনগুলো খুবই ফাস্ট হয়। তো এতটাই ফাস্ট হয় যে এই রিয়াকশনের ক্ষেত্রে রেট কিছু ডিটারমাইন করা যায় না। তো এই রিয়াকশনটা ভাই অনেক ফাস্ট হয়। এই রিয়াকশনটাকে স্লো করার জন্য আমরা করি কি জানো? ঋণাত্মক প্রভাবক ইউজ করি। তখন আমরা এখানে মনে করি গ্লিসারিন ইউজ, অনেক কিছু ইউজ করি। এখানে ঋণাত্মক প্রভাব হিসেবে কী ইউজ করে আমি তোমাকে বলি, দেখো এখানে তুমি ভাইয়া অনেকে ভাইয়া H3PO4 ইউজ করে ঋণাত্মক প্রভাবক হিসেবে। এখানে ভাইয়া মনে করো H2SO4 ইউজ করে। এখানে ভাইয়া গ্লিসারিন ইউজ করে, অনেক কিছু ইউজ করা যায়। সো এই জিনিসটা হচ্ছে ভাইয়া ঋণাত্মক প্রভাবকের এক্সাম্পল, যে ভাইয়া
আপনার যখন একটা রিয়াকশন খুবই ফাস্ট হয় তখন ওই রিয়াকশনটাকে স্লো করার জন্য আমরা ঋণাত্মক প্রভাবক ইউজ করতে পারি। অ্যান্ড ঋণাত্মক প্রভাবক কী করে ভাইয়া, আপনার সক্রিয় শক্তিটাকে সব কমায় দেয়। তো আসো ওদের জন্য একটু দেখি, আমরা ওদের জন্য গ্রাফটা অ্যানালাইসিস করে আসো। তো আসো ওদের জন্য আমরা গ্রাফটা অ্যানালাইসিস করি। সো মনে করো এখান থেকে আমি এটা কপি করে নিই একটু। আমরা আবার দুইটা গ্রাফ আঁকবো এখানে, তো এই মনে করো একটা গ্রাফ, মনে করো ভাইয়া এই মনে করো একটা গ্রাফ, এই যে পাশাপাশি আমরা আবার দুইটা গ্রাফ দেখবো। ওকে, এই গ্রাফ দুটাকে আমি একটু সাজাই নিই, তোমার একটু ওয়েট করো 5টা মিনিট, বা তোমার একটু ভিডিওটা সামনে টাইনে নাও, ততক্ষণে তোমার ভিডিওটা একটু সামনে টাইনে নাও, আমি একটু এটাকে সাজাই নিই পুরোটাকে। এইগুলো একটা, তো এদের জন্য কীভাবে বলবা, ওই সেম কথা। এবার ঋণাত্মক প্রভাবক, আমরা ঋণাত্মক প্রভাবক দেবো। এবার দেখো ওই আগের মতো ভাইয়া, যে মনে করো এটা হচ্ছে আপনার রিঅ্যাক্ট্যান্ট এনার্জি, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট এনার্জি। ওকে, রিঅ্যাক্ট্যান্ট এনার্জি, প্রোডাক্ট এনার্জি দুটো লেভেলে আছে। ওকে, এবার হলে কি দেখো, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার জন্য এই পরিমাণ এনার্জি লাগতো। ওকে, এই হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার এনার্জিটা আমার, এই হচ্ছে আপনার ভাইয়া রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার এনার্জি, যেটা আপনার এতটুকু লাগছে। আচ্ছা একটু এটাকে আমি সরাচ্ছি। এই যে এখন কথা হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমরা সব কিছু অ্যানালাইসিস করে লিখি। এই বিক্রিয়ার জন্য এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন এনার্জি, এই যে মানটা, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভেশন এনার্জি। এবং এখানে আপনার ডেল এইচের মানটা কত হবে, এখানে ডেল এইচটার মানটা হচ্ছে এই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের যে এই গ্যাপটা, এটা হচ্ছে আপনার ডেল এইচের মানটা। সো ডেল এইচটা অবশ্যই আপনার এখানে এই সেম জিনিস হবে, আপনার ডেল এইচ কী হবে আপনার এখানে এই সেম জিনিস হবে। তো এই সেম জিনিস আপনি এখানে নিয়ে আসি, এই বিক্রিয়ার জন্য ভাইয়া সব কিছু সেম, কোনো কথাবার্তা নাই, সব কিছু সেম হবে। ওকে, এই বিক্রিয়ার জন্য ভাইয়া সব কিছু আমাদের সেম। তাহলে এটা একটা ডেল এইচ, এটা একটা কি তাপহারী বিক্রিয়া, ডেল এইচ মানটা পজিটিভ। কথা হচ্ছে ঋণাত্মক প্রভাবক ইউজ করার ফলে এখানে বেনিফিটটা হয় কি দেখো, তুমি যখন ঋণাত্মক প্রভাবক ইউজ করবে না তখন তোমার গ্রাফটা কিছু এরকম হয়ে যাবে। খেয়াল করো, আমি তোমাকে এরকম দেখাই যায়, যখন ঋণাত্মক প্রভাবক ইউজ করবে ও করবে কি অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট তো করবে, বাট এমন অল্টারনেটিভ ওয়ে ক্রিয়েট করবে যা সক্রিয় শক্তি মানটা বাইরে গেছে। বুঝতে পারছো? এই যে ভালো হয় না গ্রাফটা, ভালো হয় না, ভালোভাবে আঁকে দেখে, এই যে এখন ঠিক আছে একটু। সো দেখছো ও তোমার এমন একটা ওয়ে ক্রিয়েট করছে যে ওয়েটা আসলে পারফেক্ট না, ওর ওয়েটা পারফেক্ট না। দেখতে পারছো ও তোমার সক্রিয় শক্তি মানটাকে আরও বাড়ায় দিয়েছে, উল্টা সক্রিয় শক্তি মানটাকেও বাড়ায় দিয়েছে। তাহলে সক্রিয় শক্তি মানটা বাড়ায় দিয়েছে, তো দেখো এই যে তোমার সক্রিয় শক্তি আগে যেটা ছিল EA1 সেটা এখন কত হয়ে গেছে, এবার এখানে দেখে যে এই পাশে দেখে তোমার সক্রিয় শক্তি মানটা ছিল আগে EA1, সেখান থেকে তোমার মনে করো EA প্রাইম হয়ে গেছে, এবং তুমি এটা নেগেটিভ ক্যাটালিস্ট ইউজ করছো, এবং তোমার এখানে নেগেটিভ যে ক্যাটালিস্টটা সেটা ইউজ করার ফলে তোমার আসলে ঝামেলাটা কী হয়েছে, তোমার EA প্রাইমের মানটা দেখতে পাচ্ছ, EA প্রাইমের মানটা তোমার EA এর থেকে বেশি। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে তোমার পাশাপাশি দুইটা দেখো, ধনাত্মক প্রভাব সক্রিয় শক্তি মানটাকে কমাইছে, বাট ঋণাত্মক প্রভাব সক্রিয় শক্তি মানটাকে উল্টা বাড়ায় দিয়েছে। অ্যাজ আ রেজাল্ট মলিকিউলস কি বেশি প্যারা খাওয়া লাগবে না এখন প্রোডাক্ট হওয়ার জন্য, মলিকিউলসগুলো কিন্তু বেশি প্যারা খাওয়া লাগবে প্রোডাক্ট হওয়ার জন্য। আসো ভাই অন দ্য আদার হ্যান্ড ডেল এইচ নেগেটিভের জন্য দেখি এই গ্রাফটা, এই সেম জিনিস ডেল এইচ নেগেটিভের জন্য একটু দেখি আমরা, যে ডেল এইচ যখন নেগেটিভ তখন আপনার কী হবে, তখন আপনার তো এরকম যে এটা হচ্ছে মনে করো রিঅ্যাক্ট্যান্ট এনার্জি, আর এটা হচ্ছে মনে করো আপনার প্রোডাক্ট এনার্জি, তখন আপনার বিক্রিয়াটা তো এরকম ভাইয়া, যে এরকমভাবে আপনার রিঅ্যাক্ট্যান্টটা উঠা এরকমভাবে নামে যেত এরকম। এবার আপনার কী হয়েছিল এই গ্রাফের জন্য, আপনার এটা ছিল আপনার মনে করেন অ্যাক্টিভেশন এনার্জি, দিস ওয়াজ দ্য EA, অ্যান্ড আপনার ডেল এইচটা কোথায় ছিল বলেন তো ভাইয়া, ডেল এইচটা ছিল এখানে, প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে দেখাচ্ছি এখানে, এটা ছিল আপনার ডেল এইচের মানটা। অ্যান্ড এই বিক্রিয়ার জন্য আপনারা কী বলতেন, এই যে এই বিক্রিয়ার জন্য এভাবে বলতাম, যে লিখে দিই পুরোটা আবার, এই বিক্রিয়ার জন্য কী ভাইয়া ডেল এইচের মানটা কী হবে, ডেল এইচের মানটা নেগেটিভ হবে। ডেল এইচের মান কেন নেগেটিভ হবে, কারণ ভাই এখানে আপনার EP এর মানটা কি, EP এর মানটা ER থেকে ছোট, এভাবে লিখে দিলাম। বুঝতে পারছো, এটা তাপহারী বিক্রিয়া, তাপোৎপাদী বিক্রিয়া, এটা তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে আপনার ঋণাত্মক প্রভাবক ইউজ করলে কী হয়, ওই সেম, যে দেখো ডেল এইচটাকে তো প্রভাবিত করতেছে না, ওর কাজ কি, ও তো ডেল এইচের উপর কোনো ইফেক্টই ফেলতেছে না, ডেল এইচ তো ডেল এইচের মতো সেমই আছে। দেখছো EP আর ER এনার্জি সেমই আছে, ও জাস্ট করতে আছে কি ভাইয়া আপনার সক্রিয় শক্তির সাথে খেলতেছে, ও জাস্ট সক্রিয় শক্তির সাথে খেলতেছে। দেখেন ও করলো কি, আগে আপনার EA ছিল সেখান থেকে EA প্রাইম বানাইছে, অ্যান্ড যেহেতু এটা আপনার নেগেটিভ ক্যাটালিস্ট ইউজ করছেন, তাহলে ঝামেলাটা কোথায় ফেস করবেন আপনি, ঝামেলাটা ফেস করবেন আপনার এই যে EA প্রাইমের মানটা, EA প্রাইমের মানটা আপনার EA এর থেকে বেশি হবে। তো আই হোপ আমি জিনিসটা পুরোপুরিভাবে বোঝাতে পারছি তোমাদেরকে। তো কী হচ্ছে ভাই, আমি একটু বোর্ড থেকে সরে গেলাম, অ্যান্ড তুমি যে জিনিসটা দেখলা সেখানে কী হলো ভাইয়া,
আপনি যখন পজিটিভ ক্যাটালিস্ট ইউজ করছেন তখন আপনার অ্যাক্টিভেশন এনার্জি মানটা কমে গেছে, যখন আপনি নেগেটিভ ক্যাটালিস্ট ইউজ করছেন আপনার অ্যাক্টিভেশন এনার্জি মানটা বেড়ে গেছে। দ্যাটস অল কীভাবে আমার ধনাত্মক এবং ঋণাত্মক প্রভাবক কাজ করে। তো আসো ভাইয়া তোমাকে আমি আরেকটু কথা বলি, এখানে আরও 2 ধরনের ক্যাটালিস্ট হয়, তাদেরকে নিয়ে একটু আমরা আগে আলোচনা করতে হবে। ঠিকই ভাইয়া, দেখো একটা হচ্ছে অটোপ্রভাবক বা স্বকীয় প্রভাবক। অটোপ্রভাবক বা স্বকীয় প্রভাবক এটা একটা আছে, এর বাহিরে আরেকটা আছে। আচ্ছা এটা নিয়ে আগে আলোচনা করি, অটোপ্রভাবকটা কি? অটোপ্রভাবক আছে যে বিক্রিয়ায়, দেখো বিক্রিয়ায় আলাদাভাবে কোনো প্রভাবক থাকে না। দেখো বিক্রিয়ায় আলাদাভাবে কোনো প্রভাবক ব্যবহৃত হয় না। বিক্রিয়া আলাদাভাবে কোনো প্রভাবক ব্যবহৃত হয় না, তবে উৎপাদের কেউই প্রভাবক হিসেবে কাজ করে। উৎপাদের কেউই তোমার প্রভাবক হিসেবে কাজ করে। এই জিনিসটা বুঝতে হবে যে ভাইয়া আপনার এখানে প্রভাবক আলাদাভাবে বলতে কেউ নাই, রেদার আপনার বিক্রিয়া একটা উৎপাদ উৎপন্ন হয়, সেই উৎপাদটাই প্রভাবক হিসেবে কাজ করে। একটু চিন্তা করে বলো, তবে এরকম একটা রিয়াকশন চিন্তা করো, তোমার রিয়াকশন পড়ছো জারণ বিজারণে এরকম একটা রিয়াকশন পড়ছো, একটু নিজেরা চিন্তা করে বলো তো এরকম রিয়াকশন কি হতে পারে আমাদের। আই গেস আমরা চিন্তা করে ফেলেছি। এখন কথা হচ্ছে ভাই এখানে কি হয়, দেখো জিনিসটা হচ্ছে ভাইয়া ওই যে জারণ বিজারণ বিক্রিয়া মনে আছে KMnO4 এর সাথে H2CO4 এর রিয়াকশনটা, ওই রিয়াকশনটা এখানেই হয় ভাইয়া। তোমাকে আমি রিয়াকশনটা বলে দিই, দেখো রিয়াকশন একটু বলে দিই যে ভাই এখানে এই যে মনে করো ভাইয়া KMnO4 প্লাস তোমার H2C2O4 প্লাস তোমার H2SO4, এই বিক্রিয়াটা যখন হয় না ভাইয়া, এই বিক্রিয়া যখন হয় শুরুতে কোনো ক্যাটালিস্ট থাকে না, বাট ইন কোর্স অফ টাইম আমার এখানে উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ সালফেট K2SO4 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটা যখন উৎপন্ন হয় ভাই একটু খেয়াল করি, এটা যখন উৎপন্ন হয় তখন হঠাৎ করে দেখা যায় কি রিয়াকশনটা হঠাৎ করে একটু পরে বেড়ে যায়। মানে জিনিসটা কী হচ্ছে বলি তোমাকে, যে শুরুতে তুমি দেখলা নর্মাল স্পিডে রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হচ্ছে হঠাৎ করে দেখবে রিয়াকশনটা হঠাৎ করে বেড়ে যায়, রেটটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। রিয়াকশন রেট হঠাৎ করে বেড়ে গেল কেন? অ্যানালাইজ করতে গিয়ে দেখা গেল এই যে কালপিটটা হচ্ছে আপনার MnSO4, এই যে MnSO4 দেখতে পারতেছেন না, এখান থেকে উৎপন্ন হয় Mn2+ আয়ন। এই যে Mn2+ আয়নটা উৎপন্ন হয়, এই Mn2+ আয়নটাই আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার রিয়াকশন রেটটাকে বাড়িয়ে দেয়। বুঝতে পারছো ভাইয়া জিনিসটা কী হয়? এই ঝামেলাটাই হয় যে ভাই আপনার হঠাৎ করে কী হলো, হঠাৎ করে আপনার Mn2+ আয়ন তৈরি হলো, এই Mn2+ আয়নটা আপনার রিয়াকশন রেটটাকে নর্মালের থেকে একটু বাড়িয়ে দিল। তো এটাকেই বলা হয় ভাইয়া অটোপ্রভাবক বা স্বকীয় প্রভাবক, যেখানে আপনি আলাদা করে কোনো প্রভাবক দেন না, বাট আপনার রিয়াকশনের মধ্যে একটা প্রোডাক্ট উৎপন্ন হয়, যেই প্রোডাক্টে আপনার কী করে, এই প্রোডাক্টে আপনার রিয়াকশন রেটটাকে বাড়িয়ে দেয়। আই গেস জিনিসটা বুঝতে পারছি আমরা অটোপ্রভাবক বা স্বকীয় প্রভাবক জিনিসটা কি। এরপর আরও একটা ইন্টারেস্টিং টাইপের প্রভাবক আছে ভাইয়া, খেয়াল করি একটু। আরেকটা ইন্টারেস্টিং টাইপের প্রভাবক আছে, সেটাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। আচ্ছা আবিষ্ট প্রভাবক ভাই এটার নামটা একটু মনে রাখবা, এটা তো অটোপ্রভাবক মানে অটো ক্যাটালিস্ট নাম। আবিষ্ট প্রভাবকের ইংলিশ নাম হচ্ছে ইনডিউসড ক্যাটালিস্ট। ওকে একটু মনে রাখবা ভাইয়া, মাঝে মাঝে তোমাকে ইংলিশেও কোশ্চেন করতে পারে, এটাকে বলা হয় ইনডিউসড ক্যাটালিস্ট। ইনডিউসড ক্যাটালিস্ট কীভাবে ওয়ার্ক করে একটু খেয়াল করি ভাইয়া। মানে আবিষ্ট মানে নাম দ্বারা কি বুঝতে পারছো বলো তো, একজনের আবেশে আরেকজন বিক্রিয়া করবে। বুঝতে পারছো, একজনের আবেশে আরেকজন বিক্রিয়া করবে। সো মনে রাখবা এটা হচ্ছে এরকম, সাধারণত বিক্রিয়া হয় না, তবে অন্য বিক্রিয়ার প্রভাবে বিক্রিয়া হয়,
বিক্রিয়া করে। খুবই ইন্টারেস্টিং একটা বিক্রিয়াটা দেখবা। এটাকে বলা হয় আবিষ্ট প্রভাবক। মানে ও নিজে নিজে বিক্রিয়া করে না, আবার যখন অন্য কেউ বিক্রিয়া করলে সেটা দেখা দেখে ওর বিক্রিয়া করা লাগবে। খুবই ফানি জিনিসটা। মনে করো এরকম, যে মনে করো একটা রিয়াকশন আছে এরকম, যে তোমার Na2SO3 অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। ওকে, বিক্রিয়া করে সে তোমার Na2SO4 হচ্ছে, খুবই ভালো কথা। বাট Na3ASO3 সে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, সে কোনো রিয়াকশন দেয় না, নো রিয়াকশন। ওকে, এটা বাট দেখা যায় এই দুটোর কম্বিনেশনের ফলে যখন তুমি দুইটাকে একসাথে রিয়াক্ট করাবা, যে তুমি যখন মনে করো Na2SO4 Na2SO3, তুমি যখন Na2SO3 কে Na3SO3 এর সাথে বিক্রিয়া করাবা, মানে দুইজনকে একই পাত্রে নিয়ে তুমি অক্সিজেন দিবা, তখন দেখা যায় কি যে Na2SO4 তো উৎপন্ন হয়, পাশাপাশি তোমার Na3ASO4 উৎপন্ন হয়। মানে এখানে কি হচ্ছে ভাই দেখো, Na3ASO3 সে অক্সিজেনের সাথে নর্মালি বিক্রিয়া করে না, বাট যখন সে দেখে Na2SO3 বিক্রিয়া করতেছে, ও বলে আচ্ছা ও বিক্রিয়া করতেছে, আমিও তাহলে বিক্রিয়া করি। তো এখানে ভাইয়া কথা আছে, সেটা হচ্ছে এখানে তাহলে কে ক্যাটালিস্ট বলো তো, ক্যাটালিস্টটাকে এখানে কিন্তু তোমার ক্যাটালিস্ট হচ্ছে Na2SO3 Na2SO3 এটা তোমার ক্যাটালিস্ট। এখানে কিন্তু তোমার ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে ভূমিকা পালন করতেছে। কারণ কী ভাবে বলো তো, কারণ হচ্ছে Na3SO3 এর প্রভাবে Na3SO3 বিক্রিয়া করতেছে। ওটাও লিখে আসো, ওটাও লিখে তোমাকে। এখানে কি হচ্ছে ভাইয়া, Na2SO3 এর প্রভাবে Na3SO3 বিক্রিয়া করে, তাই তোমার ও হচ্ছে এখানে অটো ক্যাটালিস্ট। বুঝতে পারছি জিনিসটা আমরা আই গেস জিনিসটা আমরা বুঝতে পারছি ভাইয়া, এখানে কে ক্যাটালিস্ট, কে কীভাবে বিক্রিয়া করতেছে না করতেছে। চলো ভাই সামনের দিকে যাই তাহলে। আচ্ছা একটু রিক্যাপ করে আসি, সেটা হচ্ছে আমরা কিন্তু 4টা ক্যাটালিস্ট দেখলাম। সেটা হচ্ছে তোমার ধনাত্মক প্রভাবক বা পজিটিভ ক্যাটালিস্ট, ঋণাত্মক প্রভাবক নেগেটিভ ক্যাটালিস্ট, অটো প্রভাবক বা অটো ক্যাটালিস্ট বা সক্রিয় প্রভাবক বাংলায়, আবিষ্ট প্রভাবক, আর হচ্ছে ইনডিউস ক্যাটালিস্ট। এই 4 টাইপের ক্যাটালিস্টই আমাদের এক্সিস্ট করে। এরপর ভাই 2 টাইপের ক্যাটালিস্ট আছে, এটা আসলে ক্যাটালিস্ট না, ক্যাটালিস্টের হেল্পার। আসলে দেখে একটু আলোচনা করে ফেলি ভাইয়া, এগুলো সিম্পল কথাবার্তা, জাস্ট তুমি পড়লেই হয়ে যাবে। প্রভাবক সহায়ক, এদের কি বলে দেখো, প্রভাবক সহায়ক মানে ক্যাটালিস্টের হেল্পার। মানে এরা রিয়াকশনের উপর কোনো কাজ করে না, এরা রিয়াকশনের উপর কোনো কাজ করে, এরা ক্যাটালিস্টের উপর কাজ করে। যেমন মনে করবে এই যে হেবারবোস সাইকেলটা, নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিয়াক্ট করতেছে, এখানে প্রভাবক কি বলতো, এখানে প্রভাবক হচ্ছে আপনার আয়রন, এখানে প্রভাবক সহায়ক হচ্ছে আপনার মলিবডেনাম। খেয়াল করছো, মলিবডেনাম হচ্ছে প্রভাবক সহায়ক। মানে মলিবডেনামের কাজ কি মনে রাখবা, এখানে মলিবডেনাম মূলত ওর কাজটা কি, মলিবডেনাম মূলত আয়রনের প্রভাবন ক্রিয়াকে বিক্রিয়া করে। মলিবডেনামের কাজ হচ্ছে আয়রনের যে প্রভাবক ক্রিয়াকে প্রভাবিত করা, মানে ও আয়রনকে আরো হেল্প করবে, প্রভাবিত করে। এটা মনে রাখবা যে মলিবডেনামের কাজটা হচ্ছে আয়রনের প্রভাবন ক্রিয়াটাকে ইনিশিয়েট করা। এবার মনে করো এই যে এটা পরের রিয়াকশন দেখো, পরের রিয়াকশনটা প্রভাবক হিসেবে প্যালাডিয়াম। আর প্রভাবক বিষ কি, প্রভাবক বিষ হচ্ছে BaSO4। কথা হচ্ছে প্রভাবক বিষ জিনিসটা কি, প্রভাবক বিষ জিনিসটা হচ্ছে এই যে পরেই লেখা আছে, প্রভাবক বিষ জিনিসটা কি দেখো, একটু আগে লিখে আছে, প্রভাবক বিষটা আমি এখানে আলোচনা করে দেখো। প্রভাবক বিষ হচ্ছে যে প্রভাবক কোনো বিক্রিয়া অংশগ্রহণ ধনাত্মক প্রভাবকের বিক্রিয়াকে বিনষ্ট করে দেয়। বুঝতে পারছো ভাইয়া, ও করে কি ধনাত্মক প্রভাবকের প্রভাবক ক্রিয়াটাকে বিনষ্ট করে দেয়। ফর এক্সাম্পল দেখো, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনে প্রভাবকটা কি, প্রভাবকটা হচ্ছে প্লাটিনাম এবং প্রভাবক বিষ হচ্ছে ভাইয়া AS2O3। তাহলে ও করবে কি, ও তোমার প্লাটিনামের কাজটাকে বাধা দিবে। এখানে দেখো আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে ধুলাবালি, আর্সেনিক ট্রাইঅক্সাইড, অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড, তারপর দেখো সালফার চূর্ণ, এগুলো তোমার কি হতে পারে, প্রভাবক বিষ হিসেবে রোল প্লে করতে পারে। এগুলো একটু মনে রাখো ভাই, এমসিকিউতে আসে, আমাকে বলে রাখতে হবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আমাদের। ওকে, এগুলো আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে প্রভাবক সহায়ক
এবং প্রভাবক বিষ, এগুলো আমাদের এমসিকিউর জন্য ভাই ইম্পর্টেন্ট টপিক একটু। প্রভাবনের ক্রিয়া কৌশল, প্রভাবন কীভাবে কাজ করে সেটা আমরা দেখাইলাম অলরেডি, যে গ্রাফটার ফাইকে দেখাইলাম। তো এই জিনিসটাই প্রভাবকভাবেই কাজ করে। বাট এখানে আরেকটু জিনিস বলে রাখা উচিত যে প্রভাবন ভাই দুইভাবে কাজ করতে পারে। তো আরেকটু ডিটেলসে বলে রাখি, ওকে, সবটুকু আমরা আলোচনা করব। যে দেখো প্রভাবক দুইভাবে কাজ করতে পারে, এটা মনে রাখবা। প্রভাবক দুইভাবে কাজ করে থাকে, যথা কীভাবে কাজ করতে পারে মনে রাখবা। দুইভাবে কাজ করতে পারে প্রভাবক। একটা হচ্ছে ভাই অধিশোষণের মাধ্যমে, একটা হচ্ছে কি ভাই অধিশোষণের মাধ্যমে, অধিশোষণের মাধ্যমে মনে রাখবা। এটা কারা করতে পারে, এটা কারা করতে পারে ভাই তোমাকে বলে রাখি, অনেকে কিন্তু এই জিনিসটা জানে না। এরা শুধুমাত্র ধাতব প্রভাবক যারা আছে, ধাতব প্রভাবক এক কথায় যারা সলিড ভাইয়া, যারা সলিড শুধুমাত্র তারাই কিন্তু এটা করতে পারে। ধাতব প্রভাবক বা যারা সলিড তারাই শুধুমাত্র ভাই এই কাজটা করতে পারে, এটা মনে রাখবেন আপনি যে ভাইয়া এই কাজটা কারা করতে পারে। ফর এক্সাম্পল ভাইয়া এই যে রিয়াকশনটা, যে CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2, এখানে কি ইউজ করা হয়, নিকেল প্রভাবক। এখানে ভাইয়া নিকেল প্রভাবক ইউজ করা হয়, এটা হচ্ছে আপনার ধাতব প্রভাবক। এরপর মনে করেন ভাই এই যে N2 প্লাস 3H2, এখানে আপনার প্রভাবক হিসেবে কে কাজ করে ভাইয়া, আয়রন। এটা হচ্ছে ভাই আপনার এই যে 2NH3, এটা হচ্ছে ধাতব প্রভাবন, বুঝতে পারছেন, এরা হচ্ছে ধাতব প্রভাবন। আর আরেক টাইপের আছে, তারা কি করে, আরেক টাইপের সক্রিয়ণ শক্তি কমানোর মাধ্যমে। সেকেন্ডটা তো আপনি জানেনই, সেকেন্ডটা হচ্ছে সক্রিয়ণ শক্তি কমানোর মাধ্যমে, যে EA কমানোর মাধ্যমে, যে সক্রিয়ণ শক্তি কমানোর মাধ্যমে। এটা কারা করে মনে রাখবা, এটা হচ্ছে যারা আপনার ওই যে কি বলে লিকুইড বা অ্যাকুয়াস ফেজে, লিকুইড বা অ্যাকুয়াস ফেজে যারা থাকে না, তারা তোমার এই কাজটা করে, যে একটু আগে দেখে আছে সক্রিয় শক্তি বাড়ায় কমায়, ওই জিনিসটাই জাস্ট। আচ্ছা, এখানে দেখো ভাইয়া তোমাকে কিছু বিক্রিয়ার জন্য বলে দেওয়া হয়েছে। এখানে এই জিনিসগুলো ভাইয়া আমাদের নর্মালি ইসে লাগে যে কোন বিক্রিয়া কোন প্রভাবক ইউজ করা হয়, এগুলো আমাদের এমসিকিউর জন্য সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে রাখবা। যে এই যে হেবার বোস প্রণয়, দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়, ওকে, এই অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রভাবক কোনটা, এই যে এই ছকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এখানে প্রভাবকটা কি ভাইয়া, দেখো ফেরাম, পটাশিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এগুলা। তারপরে যে স্পর্শ পদ্ধতি সালফার, এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, একটু খেয়াল করছো এই জিনিসটা, যে অ্যামোনিয়া উৎপাদন করা হয় হেবার পদ্ধতিতে, সালফার উৎপাদন করা হয় স্পর্শ প্রণালীতে। তারপর তোমার দেখো এই যে তোমার মনে করো মানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় কোন পদ্ধতিতে, অসওয়াল্ড লৌহকরণ অসওয়াল্ড পদ্ধতিতে। এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাই, নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটা কাজ করি, কালারটা মার্জ হয়ে যাচ্ছে, অন্য কালার দিয়ে যায়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, তোমাকে এই যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদন, এই নামগুলো মনে রাখবো। অসওয়াল্ড পদ্ধতিতে তোমার নাইট্রিক অ্যাসিড উৎপাদন, এগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট ভাই, কোন পদ্ধতিতে কোনটা উৎপাদন করা হয় এবং কোনটার প্রভাবক কী। যে এখানে প্লাটিনাম অথবা কি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ইউজ করা হয়, এই নামগুলো। এখানেও প্লাটিনাম বা রুথেনিয়াম ইউজ করা হয়। এখানে Al2O3, পটাশিয়াম অক্সাইড, আয়রন, তিনটাই ইউজ করতে পারো। এগুলো কিন্তু ভাই তোমার পরীক্ষায় লাগবে এখানে, ওকে। এরপর দেখো আরও কিছু রিয়াকশন দেওয়া আছে, এগুলো একটু দেখবা। যে ওয়াটার গ্যাস প্রডিউস করতে, এই যে এখানে একটা কথা বলা আছে, শিল্পক্ষেত্রে ওয়াটার গ্যাস পদ্ধতিতে CH3 উৎপাদন করা হয়, কোন পদ্ধতিতে কোনটা উৎপাদন করা হয় দেখছো ভাইয়া। সো এই জিনিসগুলো ভাই আমাদের কিন্তু পরীক্ষায় লাগে, এবং আপনি এই জিনিসগুলো মনে রাখবেন একটু, যে কোনটার প্রভাবক কি, এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবো। দেওয়া আছে স্লাইড, তো আমাদের আপলোড করেই দেওয়া হবে, সেখান থেকে দেখে নেবা, বা চাইলে আমাদের ক্লাস থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেভাবে ইচ্ছে তুমি ভাইয়া। আচ্ছা, এনজাইম প্রভাবন আসো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক ভাইয়া। এনজাইম প্রভাবনটা কি? সো কথা হচ্ছে ভাইয়া, এনজাইমগুলো কি, বায়ো ক্যাটালিস্ট। আমাদের ভাইয়া বায়োলজিক্যাল বডিতে যে প্রভাবকগুলো থাকে সেগুলোকে বলা হয় এনজাইম। সো দেখো আগে তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এনজাইম কথাটা মানে কি। এনজাইম কি ভাইয়া? এনজাইম হচ্ছে ভাইয়া মনে রাখবা বায়ো ক্যাটালিস্ট। এনজাইম হচ্ছে ভাইয়া আপনার বায়ো ক্যাটালিস্ট, ওকে। আর এনজাইম কী হবে মনে রাখবা, এনজাইম হচ্ছে ভাইয়া নাইট্রোজেন ঘটিত। এরা হচ্ছে ভাইয়া নাইট্রোজেন দ্বারা তৈরি।
নাইট্রোজেন দ্বারা তৈরি। মানে ভাইয়া মেইন কথা বলতে গেলে আমাদের বডিতে যত অ্যামিনো অ্যাসিডস বা যত ধরনের ই টাইপের কম্পাউন্ডসগুলো থাকে, বডিতে যত অ্যামিনো অ্যাসিড থাকে বা বডিতে যত তোমার মনে করো তোমার এনজাইম বা হরমোনস থাকে, এগুলো নর্মালি তোমার এই ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে, তো এগুলো আচ্ছা একটু বেশি আগে গেছে। হ্যাঁ, এই জিনিসটা তোমাকে আমি বলবো ভাইয়া এনজাইম প্রভাবটা কীভাবে কাজ করে সেটা একটু দেখানো ট্রাই করবো। আসো, এনজাইম প্রভাবন কীভাবে কাজ করে সেই জিনিস আমরা একটু দেখানো ট্রাই করি তোমাদেরকে। সো এনজাইম কীভাবে বুঝতে পারছি, এনজাইম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট, এরা হচ্ছে নাইট্রোজেন দ্বারা তৈরি নর্মালি, এবং এরা ভাইয়া দেখো যেসব প্রোটিন অণু জৈব প্রভাবক হিসেবে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে ভর এবং সংযুক্ত অপরিবর্তিত থাকে। দেখো ক্যাটালিস্টের এই বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যেও আছে, যে বিক্রিয়া শেষে ভর এবং গঠনে কি হয়, ওরা যে বিক্রিয়া শেষে ভাইয়া ভর এবং গঠনে এরা অপরিবর্তিত থাকে, তাদেরকে এনজাইম বলা হয়। যেমন ভাইয়া জাইমেজ আছে, সুক্রেজ আছে, ইনভার্টেজ আছে, একটু পরে দেখবে এই এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল আমরা একটু পরে আলোচনা করবো যে কোনটা কোথায় কাজ করে না করে। আগে আমাদের একটু বুঝতে হবে যেটা কিভাবে কাজ করে। দেখো এনজাইম প্রভাবে অনেকভাবে কাজ করতে পারে, তোমাকে আমি এরকম বোঝাই, মনে করো এরকম যে এনজাইম যার সাথে কাজ করে, মনে রাখবা একটা এনজাইম কাজ করে একটা সাবস্ট্রেটের উপর, মানে রিঅ্যাক্টেন্টটাকে তখন আমরা সাবস্ট্রেট বলি, রিঅ্যাক্টেন্টটাকে তখন আমরা সাবস্ট্রেট বলি। এই এনজাইম আর সাবস্ট্রেট বিক্রিয়া করে হয় কি, এনজাইম সাবস্ট্রেট, একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হয়। ওকে, এনজাইম আর সাবস্ট্রেট বিক্রিয়া করে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হয়। দেন এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা একটা এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করে। এটা কি করে ভাই, একটা এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি করে। অ্যান্ড এই এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্সটাই পরবর্তী ভেঙে যায়। এই এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্সটা ভেঙে গিয়ে তোমার এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি করে। তাহলে পুরোটা বুঝতে পারছি সিনারিওটা, পুরো সিনারিওটাকে বুঝতে পারছি আমরা ভাই কীভাবে হলো। দেখো প্রথমে কী হলো ভাইয়া, আপনার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ছিল, সেখান থেকে আমরা ভেঙে গিয়ে কী হলো, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, সেখান থেকে এনজাইম প্রোডাক্ট, এরকম। মানে যে এরকম ভাবে সিচুয়েশনটা খেয়াল করে, সিচুয়েশনটা কি ছিল এরকম ভাইয়া, যে আপনি বলতেছেন এরকম ভাই, দেখো এটা মনে করো ই, এটাকে ই দ্বারা প্রকাশ করি, যে মনে করো এটা হচ্ছে ই দ্বারা প্রকাশ করলাম। ওকে, এনজাইম সাবস্ট্রেটের সাথে রিঅ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করে কি হলো, তোমার ইএস কমপ্লেক্স হলো, তোমার এখানে কি হলো ইএস কমপ্লেক্স হলো, ইএস কমপ্লেক্সটা তোমার ভাইয়া ইপি কমপ্লেক্সে কনভার্ট হলো। ওকে, ইএক্স কমপ্লেক্সটা ইপি কমপ্লেক্সে কনভার্ট হলো, সেখান থেকে ভাইয়া ই আর পি আলাদা হয়ে গেল। দিস হাউ ইট ওয়ার্কস। তাহলে আমরা একবারে কি বলতে পারি, একবারে ওভারঅল রিয়াকশনটা কি বলা যায় বলো তো, এখান থেকে আমরা ভাইয়া একবারে ওভারঅল রিয়াকশনটা কি লিখতে পারি, একটু চিন্তা করে বলেন তবে আপনারা নিজেরা একটু ব্রেন ইউজ করে যে কী হতে পারে ওভারঅল রিয়াকশনটা। এখান থেকে আমরা ভাইয়া ওভারঅল রিয়াকশনটা কি লিখতে পারি, দেখো ওভারঅল আমাদের রিয়াকশনটা আসে এরকম, যে ভাইয়া আপনার একটা সাবস্ট্রেট আছে, সেই সাবস্ট্রেট আপনার প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, খেয়াল করেন একটা সাবস্ট্রেট আছে ভাইয়া, সাবস্ট্রেটটা আপনার প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, এবং এখানে আপনি এনজাইম ইউজ করলেন জাস্ট। দিস ইজ হাউ দ্য রিয়াকশন ক্যান বি রিটেন, যেটাকে আমরা চাই আরেকটু ভালোভাবে লিখতে পারি, যে আপনার ভাইয়া সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট হচ্ছে, বাট এখানে আপনি এনজাইম ইউজ করলেন। দিস ইজ হাউ দ্য রিয়াকশন ক্যান বি রিটেন, ওভারঅল রিয়াকশনটা, বুঝতে পারছো, এভাবে লেখা যায়। আমরা এটাকে একটু গ্রাফিক্যালি বোঝার ট্রাই করি, আসো গ্রাফিক্যালি বোঝার ট্রাই করি যে গ্রাফিক্যালি জিনিসটা হয় কীভাবে। যে মনে করো ভাইয়া গ্রাফটা এরকম, যে এই মনে করো একটা এক্স এক্সিস, এই মনে করো একটা ওয়াই এক্সিস। ওকে, এক্স এক্সিস ওয়াই এক্সিস, একটু এটাকে সোজা করে নিই আমি, বাঁকাই ফেলছি। হ্যাঁ ঠিক আছে, মনে করো এরকম বাঁকাই। তো দেখো এটা একটা রিয়াকশন কোঅর্ডিনেটস, তো রিয়াকশন কোঅর্ডিনেটস দিলাম। এখানে ভাইয়া এনজাইমটা কীভাবে কাজ করে খেয়াল করো, মনে করো ভাই তোমার এনার্জি লেভেলটা হচ্ছে এখানে, মনে করো এনার্জি লেভেলটা হচ্ছে এখানে, এ হচ্ছে তোমার ইপি, মনে করো এ হচ্ছে সাবস্ট্রেট, আর এ হচ্ছে তোমার মনে করো প্রোডাক্ট এনার্জি, মনে করো একটু কম দিই প্রোডাক্ট। ওকে, তুমি দেখবো মনে করো এরকম রিয়াকশনটা, যে নর্মালি এরকম হয়। ওকে, বাট এনজাইম দিলে কি হয়, এনজাইম রিয়াকশনটাকে অনেক সুন্দরভাবে মডিফাই করে। ও করে কি দেখো ভাইয়া, দুইটাই দেয়, দেখবে এখানে এই গ্রাফের ক্ষেত্রে দুইটা কার্ভ হয়। এই দুইটা কার্ভ কেন হয় একটু বুঝতে হবে তোমার এই জিনিসটা ভাইয়া, একটু কার্ভটাকে সুন্দর করে দাও, একটু জিনিসটা ভালোভাবে বোঝায় তোমাকে।
এখানে ভাইয়া দুইটা কার্ভ, এখন দুইটা কার্ভ দেখে তোমরা তো আউলে যাবা যে দুইটা কার্ভ কোথেকে আসলো ভাইয়া। হ্যাঁ এরকম রাখি, মনে করো এরকম রাখি। আমি একটু গ্রাফটা আঁকে নিই, তোমরা খালি ভিডিওটা সামনের দিকে টাইনা নিতে পারো, একটু গ্রাফটা সুন্দরভাবে আঁকি, তারপর আমরা এখানে ব্যাক করি। হ্যাঁ এই যে এটা, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ভাই তোমার প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার মনে করো সাবস্ট্রেট। তাহলে এখানে কি হলো ভাইয়া, খেয়াল করো তো এখানে কি হলো বলো তো ভাইয়া, এখানে আপনার কি হচ্ছে ভাইয়া, এই যে ভাইয়া দেখেন এই যে আপনার সাবস্ট্রেটটা না, মনে করেন সাবস্ট্রেটটা আমি বাইরে লিখি, এটা মনে করেন সাবস্ট্রেট লিখলাম, ওকে সাবস্ট্রেট। আর এখানে মনে করেন এই যে এটা আপনার প্রোডাক্ট, বুঝলাম, সাবস্ট্রেটের প্রোডাক্ট। কথা হচ্ছে এই যে দুইটা চূড়া আসলে কি, এই যে ফার্স্ট যে পিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইএস, ইএস। আপনি যখন এনজাইম দিচ্ছেন, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়েছে, দেখছো এটা হচ্ছে আপনার ইএস, এটা হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভেশন এনার্জি EA1। আর পরবর্তীতে এই দেখেন পরবর্তী কি হয়েছে, এই ইএসটা যখন আপনার ইপিতে কনভার্ট হয়েছে, ইএসটা আপনার ইপিতে কনভার্ট হয়েছে, এটা হচ্ছে আপনার সেকেন্ড অ্যাক্টিভেশন এনার্জি EA2। এই যে মনে আছে একটু আগে বলছিলাম যে প্যারালাল রিঅ্যাকশন কখন কাজে লাগে, বুঝতে পারছেন, এই যে প্যারালাল রিঅ্যাকশনটা মূলত আপনার এই জায়গাটায় কাজে লাগে। এই জন্য প্যারালাল রিঅ্যাকশনটা আগে বুঝাই নিয়েছিলাম আমি কিন্তু এই লেকচারের শুরুতে, যে ভাই প্যারালাল রিঅ্যাকশন যখনই আমি বলতাম না EA1 EA2, তোমরা না হঠাৎ করে ভেবাচায় খেয়ে যেতা ভাই অ্যাক্টিভেশন যে দুইটা কীভাবে হয়, হচ্ছে এই যে প্যারালাল রিঅ্যাকশন একই সাথে ভাই দেখেন আপনার কি হচ্ছে, আপনার সাবস্ট্রেট থেকে এনজাইম হচ্ছে, বাট মাঝখানে দুইটা অ্যাক্টিভেশন এনার্জি আছে, ইএস কমপ্লেক্স হয়েছে আবার ইপি কমপ্লেক্স হয়েছে। তো এই জিনিসটাই ভাইয়া, তো এনজাইম এভাবেই কাজ করবে, আপনার প্রভাবকের শক্তিটাকে এভাবে কমায় দেয়, বুঝতে পারছো, প্রভাবকের মতোই কাজ করে বাট একটু মাল্টিপল স্টেপে কাজ করে জিনিসটা। আচ্ছা এখানে দেখো ভাইয়া আপনার অনেক কিছু কথা বলা হয়েছে, এখানে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি যে ইপির ক্ষেত্রে না, এখানে তোমাকে একটু কাইনেটিক্সটা বুঝিয়ে আসি। এখানে আমি তোমাকে একটু এনজাইম কাইনেটিক্সটা বোঝাই নিই, তোমাদের এনজাইম কাইনেটিক্সে তোমাকে একটু বোঝানোর ট্রাই করে দেখো। এনজাইম কাইনেটিক্স আমার কীভাবে কাজ করে একটা রিয়াকশনের জন্য সেটা একটু দেখে। মনে করো ভাইয়া আমি তো এই রিয়াকশনটা লিখলাম, এই রিয়াকশন মনে করি এভাবে হচ্ছে, সে ফার্স্টে ভাই আপনার কী হচ্ছে, এনজাইম আর সাবস্ট্রেট রিয়াকশন করতেছে, মনে হয় এখানে K1 এই রিয়াকশনের জন্য রিয়াকশন করে কী হচ্ছে তোমার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স হচ্ছে, ওকে। বা সাথে সাথে ভাইয়া সাথে সাথে আপনার কী হচ্ছে, এই এনজাইম সাবস্ট্রেটটা ভেঙেও যাচ্ছে, এনজাইম সাবস্ট্রেটটা ভেঙে আপনার আবার এনজাইম আর সাবস্ট্রেট তৈরি হচ্ছে, ওকে। এই ওভারঅল এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে আমরা ওভারঅল এভাবে লিখি, দেখো আমরা ওভারঅল এটাকে এভাবে লিখি যে আপনার ই প্লাস সাবস্ট্রেট আপনার এখানে এভাবে রিয়াক্ট করতেছে, যে K1 K2 ES এভাবে লেখা হয়। আর পরবর্তী স্টেপে কী হয়, এই ইএসটা থেকে আপনার আবার K3-র মাধ্যমে E প্লাস পি তৈরি হয়, ওকে। এটা হচ্ছে আপনার রিয়াকশনের মেইন কাইনেটিক্সটা, এটা হচ্ছে আপনার মেইন কাইনেটিক্সটা। সো এটাকে আমরা এভাবে বলতে পারি, এটাকে আমরা না এভাবে বলতে পারি যে একটি এনজাইম প্রভাবন বিক্রিয়ায়, খেয়াল করো একটু, একটা এনজাইম প্রভাবন বিক্রিয়ায় মানে কোন জিনিসটা কীভাবে হয়, একটা এনজাইম প্রভাবন বিক্রিয়ায় আমরা এই রিয়াকশনটা বলতে পারি, এটা দিয়ে শুরু করে আসো। একটা এনজাইম প্রভাবন বিক্রিয়াটা এভাবে বলা যায় আমাদের, ওকে। তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, এই বিক্রিয়াটাকে যদি আমরা ভাই অ্যানালাইসিস করে দেখি, তাহলে এই স্টেপগুলো পাই আমরা, যে এই বিক্রিয়াটাকে ভাই আমি যদি অ্যানালাইসিস করি, তো অ্যানালাইসিস করলে আমরা এই স্টেপগুলো পাই, এই যে গুছাইয়ে লিখলাম একটু তোমার জন্য জাস্ট একটু জিনিসটাকে সুন্দরভাবে গুছাইয়ে দিলাম। তো অ্যানালাইসিস করলে এই দুইটা স্টেপ, আর থার্ড স্টেপটা কী হবে, থার্ড স্টেপটা হয় এরকম যে ইএস থেকে আপনার K3 কী হলো E প্লাস প্রোডাক্ট, এই যে এরকম ভাইয়া, এটা আপনার প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। এখন বলো তো ভাইয়া এই বিক্রি একটা জিনিস হয়, হ্যাঁ একটু খেয়াল করে বলো তো, এই বিক্রি একটা জিনিস তুমি দেখতে পারতেছো যে ভাইয়া আপনার ইএসটা কিন্তু এখানে থাকতেছে না, আপনি যদি দেখেন ইএসটা কিন্তু আপনার ইন্টারমিডিয়েট প্রোডাক্ট না এখানে, মানে এখানে অন্তর্বর্তী একটা যৌগ, মানে এই যৌগটা কিন্তু আপনার তৈরি হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, ওভারঅল রিয়াকশন কিন্তু E প্লাস এস থেকে E প্লাস পি হচ্ছে আপনার, মানে ইএসটা কিন্তু আপনার কনজিউম হচ্ছে আবার প্রডিউস হচ্ছে একই সাথে। এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা কী লেখা যায় দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে ডি অফ ইএস ইন কোর্স অফ ডিটি ইজ ইকুয়াল টু 0, ওকে। এটা কিন্তু এই বিক্রিয়ার জন্য লেখা যায়, এই বিক্রিয়ার জন্য আমরা লিখতে পারি এটা, যে এখানে আপনার কি হচ্ছে, এটার মানটা কিন্তু 0, হুইচ মিনস এর যে প্রোডাকশন
এর যে ভাইয়া প্রোডাকশন মাইনাস কনজাম্পশন, ওকে, এর প্রোডাকশন আর কনজাম্পশনের সামেশনটা জিরো, বুঝতে পারছো? এর প্রোডাকশন আর কনজাম্পশনের সামেশনটা তোমার জিরো হচ্ছে। তাহলে একটু বলো তো ভাইয়া, এই রিয়াকশনের ক্ষেত্রে আমরা রেট কি লিখতে পারি? এই রিয়াকশনে আমরা রেটটা কি লিখতে পারি বলো তো? আমরা এইভাবে লিখতে পারি, খুবই সুন্দর একটা মান আসবে এখানে। দেখো এখানে আমরা বলতে পারি এই যে এই ইকুয়েশনগুলো থেকে আমরা কি লিখতে পারি? এই ইকুয়েশনগুলো থেকে আমরা লিখতে পারি এরকম যে 0 ইজ ইকুয়াল টু ইএস প্রোডাকশন কীভাবে হচ্ছে বলো তো? ইএস এর প্রোডাকশনটা কীভাবে হচ্ছে? প্রোডাকশনটা যে এরকম যে K1 কনসেন্ট্রেশন অফ ই ইন্টু কনসেন্ট্রেশন অফ এস, আর কনজাম্পশন হচ্ছে এই দুই জায়গায় কনজাম্পশন হচ্ছে না? কনজাম্পশনের ক্ষেত্রে কী লেখা যায়? কনজাম্পশনের ক্ষেত্রে কী লেখা যায়? K2 ইন্টু ইএস মাইনাস K3 ইন্টু ইএস, এটা লেখা যায়। ওকে, এটা লিখলাম। সামনে আগাই একটু ভাইয়া, সামনে আগাই, বা দিয়ে কি বলা যায়? K1, আচ্ছা একটু খেয়াল করো প্রথম রিয়াকশনটায় একটা জিনিস খেয়াল করো। এই রিয়াকশনটায় তোমার যে ই এর যে মানটা সেটা কি, মানে ই নট প্লাস ইএস বলা যায় না? এটা বলা যায় না, কারণ তোমার টোটাল যে এনজাইম সেটা কি, মনে করো কিছু পরিমাণ ইএসএ হচ্ছে, আবার ইএসটাকে আবার ভাঙতেছে না। খেয়াল করে জিনিসটা, এই ইকুয়েশনটা কীভাবে লিখলাম যে প্রভাবকটা দেখো, তোমার যে এনজাইমে কিছু অংশ সাবস্ট্রেটের সাথে রিয়াক্ট করতেছে, আবার কিছু এনজাইম দেখছে আবার ভাঙতেছে, 2 নাম্বার রিয়াকশনটা পার্সপেক্টিভে। তাহলে তোমার ফ্রি এনজাইম কতটুকু আছে? ই নট পার্টটা। তো এই জিনিসটা বলা যায় না? এই জিনিসটা আমরা বলতে পারি কিনা চিন্তা করে একটু বলো তো, একটু জিনিসটা সবাই চিন্তা করো, এটা বলা যায় কিনা? অবশ্যই বলা যায় ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি যে এই যে এটাকে আমরা ই জায়গায় কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি না? আচ্ছা একটু উল্টা লিখছি, দেখো তো এরকম হবে যে ই নট, মানে ই নটটা তো শুরুতে, মানে সিরিজটা সেমই ছিল, ই নট ইজ ইকুয়াল টু ই প্লাস ইএস। তাহলে এখান থেকে লেখা যায় কি? ই নট মাইনাস কনসেন্ট্রেশন অফ ইএস, এটা বলা যায়, ইন্টু কনসেন্ট্রেশন অফ এস, এটা। আর এখানে মনে করো তুমি দুটো কমন নাও, এখানে তুমি কমন নাও K2 প্লাস K3 কমন নিলে কি আসে? এখানে ইএস চলে আসে। ওকে, চলে আসলো। এরপর বলো তো ভাইয়া, এরপর কি করা যায়? সামনের দিকে আগে চলো একটু সামনের দিকে আগালে কী হয় বলো তো? এরপর যে কাজটা করা যাবে একটু দেখেন, বা এখানে আমরা 0 ইজ ইকুয়াল টু K1 কনসেন্ট্রেশন অফ ই নট ইন্টু কনসেন্ট্রেশন অফ এস মাইনাস K1 কনসেন্ট্রেশন অফ ইএস ইন্টু কনসেন্ট্রেশন অফ এস মাইনাস K2 প্লাস K3 কনসেন্ট্রেশন অফ ইএস। এই জিনিসটা বলা যায় না এখান থেকে দেখো আরেকটা ইএস কমন নেওয়া যায়, এখান থেকে আরেকটা ইএস কমন নেওয়া যায়। তাহলে নিয়ে ফেলেন, নিয়ে ফেলি, আর এটাকে এই পাশে পাঠাই, তাহলে এটাকে 0টাকে এখানে রেখে এই পাশে পাঠাই দিই যে K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ ই নট ইন্টু কনসেন্ট্রেশন অফ এস ইজ ইকুয়াল টু, আপনার কী বলা যায় দেখেন, এখান থেকে যদি আপনি ভাইয়া ইএসটাকে মনে করো ইএসটাকে যদি কমন নাও তাহলে কি আসে? K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এস প্লাস K2 প্লাস K3, এটা আসে। বুঝতে পারছিস ভাইয়া? পুরোটা এই পাশে যোগ নিয়ে নিলাম, যোগ দিয়ে নিলে কি জাস্ট কমন নিয়ে নিলাম, আর কিছু না। কিন্তু খেয়াল বুঝো কিন্তু জিনিসটাকে বোঝার চেষ্টা করি আমরা। এটা যদি লিখতে পারি তাহলে সামনে আগে একটু যদি লিখতে পারি তাহলে সামনে আগে আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, এটা যদি লিখি এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখান থেকে আমরা ডিরেক্ট ইএস এর একটা লিখে ফেলতে পারি। ডিরেক্টলি ইএস কি লেখা ফেলা যায়? দেখো ডিরেক্টলি ইএস লেখা যায় এরকম ভাবে যে K1 কনসেন্ট্রেশন অফ ই নট ইন্টু এস ডিভাইড বাই, আচ্ছা K2 প্লাস K3 আগে লিখি, K2 প্লাস K3 প্লাস K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এস। এটা লিখে ফেলা যায়, তাহলে বুঝতে পারছো? এটা লিখে ফেললাম আমরা, এটা লিখে আসলে লাভটা হইলো কি বলো? এটা তোমাকে যে কোনো সময় তোমার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা কি পরিমাণ কনজিউমার মানে ব্যবহৃত হচ্ছে তার একটা আইডিয়া দেয়। বুঝতে পারছো? এখান থেকে তুমি ইএস এর কনজাম্পশন
অ্যান্ড প্রোডাকশন রেট সম্বন্ধে আইডিয়া দাও। এই জিনিসটাকে ইউজ করে আমরা সব কিছু করতে পারি। দেখো এই জিনিসটা ইউজ করে আমরা সব কিছু করতে পারি। সেটা হচ্ছে দেখো এই রিয়াকশন হচ্ছে ওভারঅল রেট অফ প্রোডাক্ট। এই রিয়াকশনের রেট অফ প্রোডাক্টটা কী বলা যায়? এটা বলা যায় না যে ROR ইজ ইকুয়াল টু K3 ইন্টু ES, এটা বলা যায়। বুঝতে পারছি যে K3 ইন্টু E অফ এস না, তাহলে K3 ইন্টু E অফ এস মানটা বসায় দাও ভাইয়া। তাহলে এখানে এই রিয়াকশনে RORটা কী আসে? এই রিয়াকশনে RORটা আসে K3 ইন্টু তোমার যে ES এর মানটা সেটা বসাই দিই, K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ E0 ইন্টু কনসেন্ট্রেশন অফ S ইন্টু আপনার কি এখানে K2 প্লাস K3 আর প্লাস আপনার K1 ইন্টু কনসেন্ট্রেশন অফ S। এই জিনিসটা, এই যে জিনিসটা লিখে ফেললাম আমরা। এখান থেকে দেখো সব কিছু তোমার এখান থেকে চলে আসবে, এখান থেকে সব কিছু চলে আসে যে ROR ইজ ইকুয়াল টু তোমার এখানে দেখো K1 K3 ইন্টু কনসেন্ট্রেশন অফ E0 ইন্টু কনসেন্ট্রেশন অফ F ডিভাইড বাই K2 প্লাস K3 প্লাস K1 কনসেন্ট্রেশন অফ S। এই জিনিসটা করলাম। হ্যাঁ, এখন এটা চাইলে আরেকটু তুমি সিম্পল ভার্সন লিখতে পারো। তুমি চাইলে এটাকে আরেকটু সিম্পলেস্ট ভার্সন লিখতে পারো। সেটা হচ্ছে উভয় পক্ষকে K1 দ্বারা ভাগ করো। উভয় পক্ষকে K1 দ্বারা ভাগ করলে কী হয়? K1 দ্বারা ভাগ করলে এরকম আসে, রেট অফ রিয়াকশনটা এটা আসে তোমার। উভয় পক্ষকে K1 দ্বারা ভাগ করলে এখানে থাকে K3 ইন্টু কনসেন্ট্রেশন অফ E0 ইন্টু কনসেন্ট্রেশন অফ S, আর এখানে তোমার আসে K3 প্লাস K2 বাই K1 প্লাস কনসেন্ট্রেশন অফ S। আর এখান থেকে এই যে পার্টটা না এটাকে বলা হয় মাইকেলস কনস্ট্যান্ট, এটাকে মাইকেলস মেন্টেন ইকুয়েশন বলা হয় এটা। ওকে, এটাকে ভাই মাইকেলস মেন্টেন ইকুয়েশন বলা হয়। অ্যান্ড এই ইকুয়েশনটা আসলে তোমার কী দেয়? যে রেট ইজ ইকুয়াল টু তোমার এই যে K3 ইন্টু E0টা কি মনে রাখবে? এখানে K3 ইন্টু E0টা কি তোমাকে একবার বলে দিই যে এখানে E0টা কি তোমার একদম ম্যাক্সিমাম না? E0টা কি দেখো, E0টা হচ্ছে তোমার কিন্তু ম্যাক্সিমাম ক্যাটালিস্ট, ম্যাক্সিমাম বা টোটাল ক্যাটালিস্ট, ম্যাক্সিমাম বা টোটাল ক্যাটালিস্ট কিন্তু এটা। ওই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে আর ম্যাক্স, যেটা আর ম্যাক্স ইজ ইকুয়াল টু বলা যায় তোমার K3 ইন্টু কনসেন্ট্রেশন অফ E0, এটা বলা যায়। বুঝতে পারছো? এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে বলা যায় কি জানো? রেট ইজ ইকুয়াল টু রেট ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম রেট ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইড বাই Km প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটা এটা বলা যায়। আর এই রেটটাকে আমরা ভেলোসিটি বলতে পারি, এই রেটটাকে আমরা বলতে পারি ভেলোসিটি। তাহলে ফাইনাল ফর্মে আসা যায় যে V ইজ ইকুয়াল টু Vmax ইন্টু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইড বাই Km প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। একটু ভাই আমি বোর্ড থেকে সরে যাই, তোমার পুরো ইকুয়েশন ডেরিভেশনটাকে একটু খেয়াল করো ভাইয়া। আচ্ছা, আশা করি আমরা দেখে নিয়েছি ভাইয়া এবং পুরো জিনিসটা বুঝতে পারতেছি। এখান থেকে আমরা আসলে কি জেনারেট করলাম দেখো, এই জিনিসটার নাম কি? যেটাকে বলে মাইকেলস মেন্টেন ইকুয়েশন। আমাকে একটু এই জিনিসটা বলে রাখি, এটাকে বলা হয় মাইকেলস মেন্টেন ইকুয়েশন। এই মাইকেলস মেন্টেন ইকুয়েশনটা আসলে কিসের জন্য কাজ হয়? মাইকেলস মেন্টেন ইকুয়েশনে মূলত তোমার একটা মানে ক্যাটালাইটিক রিয়াকশনটাকে বুঝতে সাহায্য করে। মানে ক্যাটালাইটিক রিয়াকশনটা না নর্মাল রিয়াকশনের মতো আগায় না। তুমি যদি এটার একটা গ্রাফটা চিন্তা করো, এদের গ্রাফটা যদি চিন্তা করো, এদের গ্রাফটা কিছুটা এরকম আগে মনে করো। এটা হচ্ছে তোমার একটা ইকুয়েশন। এখানে তুমি দেখবা কি ইন কোর্স অফ টাইম মনে করো রিয়াকশন রেট ভি, বা মনে করো রিয়াকশন রেট ভি বলো বা রিয়াকশন রেট, মানে ভি বলতে ভেলোসিটি, ভি বলতে কিন্তু আমি ভেলোসিটি বোঝাচ্ছি যে এখানে ভিটা মানে কি, রিয়াকশন রেট মানে কি রিয়াকশন ভেলোসিটি। তোমরা তো এটা আগে থেকেই জানো যে রিয়াকশন রেট বলতে আসলে রিয়াকশন ভেলোসিটিকেই বোঝানো হয়, বা রিয়াকশন কতটা তাড়াতাড়ি হচ্ছে এই জিনিসটাকে। তো ভি বা রেট তারা দেখলো এরকম যে ভাই আমাদের হওয়ার কথা ছিল কি নর্মালি মনে করো রেট যেভাবে যায় না যায়, বাট তারা দেখলো যে ভাই একটা পর্যায়ে বলতে রেট লিনিয়ার যাওয়ার পর না তোমার রেটটা একটু পরে গিয়ে তোমার একদম কনস্ট্যান্ট হয়ে যায় এরকম। তারা খেয়াল করলো এই জিনিসটা যে একটা পর্যায়ে যখন তোমার এরকম হয়ে যায় না, এই জিনিসটাকে তারা বললো ভাইয়া এই যে পর্যায়ে যাবে এটা সেম হয়ে যাবে, এটা তারা বললো Vmax। যে আপনার এই ক্ষেত্রে কী হবে, একটা পর্যায়ে গিয়ে আপনার রেটটা ম্যাক্সিমাম হয়ে যায়, এরপর আপনি যতই কনসেন্ট্রেশন বাড়ান না কেন সেটা কোনো ইফেক্ট ফেলে না। এই জিনিসটাকে তারা এভাবে নামকরণ করছে মাইকেলস মেন্টেন। সো মাইকেলস মেন্টেনের এই জিনিসটাই আমরা এখন দেখার ট্রাই করলাম
এভাবে। সো খেয়াল করো ভাই এখানে কি হচ্ছে, এখানে আমরা আচ্ছা ওই জিনিসটাকে আমরা একটু এখানে আলোচনা করে আসি। দেখো যে মাইকেলিস মেন্টনের যে এই কাহিনীটা, এটা আমরা একটু আরেকটু বলি। এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইডে নিয়ে নিই চলো, যে আমরা মাইকেলিস মেন্টন যে ইকুয়েশন, মাইকেলিস মেন্টন সমীকরণ থেকে আমরা কি পাই একটু খেয়াল করো। এখানে কিছু জিনিস আমরা একটু আলোচনা করি। মাইকেলিস মেন্টন সমীকরণ হতে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ভাইয়া, যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে ভি হচ্ছে, বা একটা কাজ করে এটাকে আলাদাভাবে লেখো, ভি হচ্ছে ভি ম্যাক্স ইন্টু কি দেখা যায় দেখো, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইড বাই কে এম প্লাস এস। এই জিনিসটা আমরা বলতে পারি মাইকেলিস মেন্টন ইকুয়েশনের জন্য। ওকে, মাইকেলিস মেন্টন ইকুয়েশনের জন্য আমরা এই জিনিসটা বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স এখানে এটা। এখন ভাই একটু তুমি চিন্তা করে বলো তো ভাইয়া, যদি তোমার সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা যদি তোমার এনজাইমের থেকে অনেক 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 বেশি হয়, ওকে, মনে করবে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন তোমার এনজাইমের কনসেন্ট্রেশন থেকে অনেক অনেক বেশি হয়, তখন তোমার কী হয় বলো তো? দেখো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন এনজাইমের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, তাহলে তোমার এখানে যেটা আসবে যে কে এম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, কে এম এর সাথে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের মানটা আলটিমেটলি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের সমানই আসবে। বুঝতে পারছো? যদি এটা হয় ফার্স্ট কেস, এটা হচ্ছে ফার্স্ট কেস ভাই, এটা হচ্ছে ফার্স্ট কেস। যে প্রথম কেসে যদি এরকম হয় তখন কি হয় এটা, তাহলে এটার মানটা এটা আসে, আর এটার মান যদি এটা সমান আসে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে কি বলা যায় বলো তো? তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো যে তোমার ভি ইজ ইকুয়াল টু কি আসে, দেখো ভি ইজ ইকুয়াল টু আসে ভি ম্যাক্স ইন্টু তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, আর তুমি এখানে এটাকে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন লিখতে পারো না, তখন তোমার দেখতে পাচ্ছ ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স আসে, তখন তোমার ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স হয়। তাহলে বুঝতে পারছি ভাই যে আপনার যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা একদম অনেক বেশি হয় তখন আপনার কী হয়ে যাবে, ভেলোসিটি হাইয়েস্ট হয়ে যাবে। অ্যান্ড এই সিচুয়েশনে দেখো তো, এই সিচুয়েশনে তুমি একটা জিনিস দেখতে পারতেছো, এই সিচুয়েশন তোমার রেটটা কী আসবে দেখো তো, এই রেটের ইকুয়েশনটা, এই সিচুয়েশনে তাহলে আপনার রেটটা কী আসে বলেন ভাইয়া, যে আপনার রেটটা আসে কিন্তু ম্যাক্সিমাম রেটের কাছাকাছি। সেই জিনিসটাই ভাইয়া। আবার আরেকটা জিনিস ভাইয়া, আরেকটা অবজারভেশন, সেটা কি ভাইয়া, ইফ মনে করো আরেকটা, যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা খুবই খুবই কম হয়, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি আপনার এনজাইমের থেকে খুবই খুবই কম হয়, এনজাইম কনসেন্ট্রেশন থেকে অনেক কম হয়, ঠিক আছে, এখানে নট থাকবে এটা, তখন আপনার কী হয় দেখো তো, তখন তোমার কী হয়, কে এম প্লাস সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, এটার মানটা কি অনেক ছোটো না, এটার মানটা তোমার তখন কি, তখন তোমার কে এম এর সমান আসে, তখন তোমার কে এম এর সমান আসে। তো এই কন্ডিশনে আমরা কী বলতে পারি দেখো, এই কন্ডিশনে আমরা কি আরেকটা জিনিস ডিরাইভ করা যায় না? তাহলে কি বলা যায় এখান থেকে, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে যে ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স, এখানে কি বলা যায় দেখো তাহলে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ডিভাইড বাই মনে করো কে এম, এটা থেকে যায়। বুঝতে পারছো? তখন তোমার ভিটা ভি ম্যাক্সের সমান হয় না, রেদার আরেকটা ইকুয়েশন আসে। এই জিনিসটা এই জিনিসটা জাস্ট বলে রাখা যে তোমার এখানে দুইটা ডেরিভেশন আসে এখানে। ওকে, আসলে একটু আমরা এক্সাম্পল দেখি ভাই, একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলগুলো কী কী নিয়ে আলোচনা করতেছি দেখো ভাইয়া। প্রথমটা বলা হয়েছে চিনিতে উপস্থিত সুক্রোজ, এগুলো একটু বলে দেওয়া যাচ্ছে যে চিনিতে উপস্থিত সুক্রোজ ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে কোন এনজাইমটা, ইনভার্টেজ। এখানে ভাই তোমার জাস্ট নামটা লাগবে, কোন এনজাইমটা কী কাজ করে। ইনভার্টেজ এটা কি করে, সুক্রোজকে ভেঙে গ্লুকোজ আর ফ্রুক্টোজে ভাঙে। ইনভার্টেজ ছাড়াও কি আছে দেখো, জাইমেজ, জাইমেজের কাজ কি দেখো তো ভাইয়া, জাইমেজের কাজ হচ্ছে ভাইয়া গ্লুকোজকে ভেঙে অ্যালকোহলে রূপান্তর করে। এটা মনে রাখবা যে গ্লুকোজকে অ্যালকোহলে রূপান্তর করে কে ভাইয়া, জাইমেজ। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ওকে, এরপরটা দেখো ভাই ইউরিয়া, ইউরিয়া সারকে ভাঙে কে, ইউরিয়া সারকে ভাঙে ভাইয়া ইউরিএস। এই যে এখানে লেখা আছে ইউরিয়া সারকে ভাঙে ভাই ইউরিএস নামক এনজাইম। তো ইউরিএস নামক এনজাইম কি করে ভাইয়া, ইউরিয়া সারকে ভাঙতে সাহায্য করে। এই তিনটা মনে রাখবো আমরা একটু। আচ্ছা, এরপর দেখো ভাই এনজাইমটা আসলে কার কার উপর ডিপেন্ড করে। সো ফার্স্ট অফ অল ভাই তাপমাত্রার উপর, এনজাইম ভাই তাপমাত্রার উপর ডিপেন্ড করে। দেখো এনজাইমে ভাই একটা অপটিমাম তাপমাত্রা থাকে, সে অপটিমাম তাপমাত্রাটা কত একটু খেয়াল করো, এখানে এই যে লেখা আছে 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এনজাইমটা ভালোভাবে কাজ করে। এরপর ওর একটা অপটিমাম পিএইচ আছে, ওর অপটিমাম পিএইচটা কত ভাইয়া, সেটা 5 থেকে 8। এই যে ওর অপটিমাম পিএইচ মাত্রা হচ্ছে 5 থেকে 8। এই জিনিসগুলো না ভাইয়া এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভাই আপনার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, স্লাইডে রাখা আছে, একটু দেখে নেওয়া ভাই এগুলো,
মেইন যে সব ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি ডিটেলস আলোচনা করেছি। এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এগুলো পড়ে নিলে হয়ে যায় যে অপটিমাম টেম্পারেচার কত, অপটিমাম পিএইচ কত, এই জিনিসগুলো জাস্ট মনে রাখলে হয়। এরপরে যে সুনির্দিষ্টতা, এনজাইম একটা পার্টিকুলার এনজাইম পার্টিকুলার জন্যই কাজ করে। যেমন এখানে বলা আছে দেখো যে ইউরিয়াস এনজাইমটা ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করে কিন্তু মিথাইল ইউরিয়াকে আদ্র বিশ্লেষণ করে না, উইচ মিনস এটা স্পেসিফিক, এটা হচ্ছে স্পেসিফিক। ও যে এনজাইম যার উপর কাজ করে সে তার উপরই কাজ করবে, অন্য কার উপর কাজ করবে না, বুঝতে পারছো? যেমন এই যে ভাই এখানে যে ইনভার্টেজ আপনার ফ্রুক্টোজের উপর মানে সুক্রোজের উপরই কাজ করবে, সে কিন্তু আপনার গ্লুকোজের উপর কাজ করবে না। আবার জাইমেজ আপনার গ্লুকোজের উপরই কাজ করবে, সে কিন্তু আপনার সুক্রোজের উপর কাজ করতে পারবে না। এই জিনিসগুলো যে স্পেসিফিক জিনিসটা। আচ্ছা, সক্রিয়করণ বুঝতেই পারতেছো যে এনজাইমকে সক্রিয় করার জন্য মাঝে মাঝে কিছু কোভ্যালেন্ট বা মনে করো আয়ন্স ইউজ করা হয়। এই আয়ন্সগুলোকে বলা হয় অ্যাক্টিভেটর, যারা আপনার এটাকে অ্যাক্টিভ করতে পারে। যেমন লালা রসে দেখো সোডিয়াম প্লাস লালা রসের অ্যামাইলেজকে সক্রিয় করে। এটা ভালো এমসিকিউ, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা, ভালো একটা এমসিকিউ পরীক্ষা আসে প্রায় এটা। আচ্ছা, এখানে দেখো ভাইয়া আপনার প্রভাবক এবং এনজাইমের মধ্যে পার্থক্য বলা আছে। এটা ভাইয়া আপনার সিকিউতে 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সিকিউতে ভাইয়া 2 মার্কের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা, একটু মনে রাখবা যে এনজাইম এবং প্রভাবকের মধ্যে পার্থক্য কি দেয়া আছে, একটু দেখে নেবো আমরা, তাইলেই হবে। এই যে 11টা পার্থক্য দেওয়া আছে, এনাফ, 4টা 5টা মনে রাখলে এনাফ এখান থেকে। তো আসো আমরা একটু কিছু কোয়েশ্চেন সলভ করি। যে এই যে এতক্ষণ পড়াশোনা করলাম, এ থেকে কীভাবে কোয়েশ্চেন আসতে পারে? ইউরিয়া সারকে মাটিতে মিশালে কোন এনজাইম সাহায্য করে? সেটা কোনটা? ইউরিয়াস, মাত্রই পড়ে আসছে, ইউরিয়াস কাজ করে কিন্তু। ওকে, ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ সালফিউরিক অ্যাসিড AS2O3 অ্যাক্ট অ্যাজ, এই যে AS2O3 কী হিসেবে কাজ করে বলতো সালফিউরিক অ্যাসিড প্রোডাকশনের সময়? এটা কিন্তু ক্যাটালিস্ট কাজ করে। AS2O3 তোমার ক্যাটালিস্ট কি, আচ্ছা ক্যাটালিস্ট পয়জন হিসেবে কাজ করে, তোমরা রাখবা ক্যাটালিস্ট পয়জন হিসেবে কাজ করে। Al2 মানে AS2O3 যেটা, এই যে হ্যাঁ আর্সেনিকের অক্সাইড, তো এটা ক্যাটালিস্ট পয়জন হিসেবে কাজ করে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আইওটিতে আসছে কিন্তু। শিল্পে NH3 থেকে NH তৈরি করে কোনটা বলা হয়? এটা কোন বলা বলতো? এই যে কি উৎপাদন বলছো, যে বলছিলাম না নামগুলো ইম্পর্টেন্ট। NH3 উৎপাদন, এটাকে বলা হয় অসওয়াল্ট প্রসেস বলা হয় এটাকে। এরপর অনুঘটক বিষের কাজ কি বলো? অনুঘটক বিষের কাজ কি? মানে প্রভাবক বিষের কাজ কি? টু ডিক্রিজ দ্য পয়জনাস অ্যাকশন অফ ক্যাটালিস্ট, টু ডিক্রিজ দ্য ক্যাটালাইটিক অ্যাবিলিটি অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের ক্যাটালাইটিক অ্যাবিলিটিকে ডিক্রিজ করবে সে। কোন বিক্রিয়াটি প্রভাবক ধনাত্মক প্রভাবক রূপে ক্রিয়া করে বলতো? ধনাত্মক প্রভাবক কোথায় আছে একটু খেয়াল করো। ধনাত্মক প্রভাবক আছে এটা, কারণ এটা কি বলতো? এটা হচ্ছে অটো ক্যাটালিস্ট, এটা হচ্ছে অটো ক্যাটালিস্ট। এটা কিন্তু আপনার অটো ক্যাটালিস্ট, এটা কিন্তু হবে না, মনে রাখবো এটা অটো ক্যাটালিস্ট। আর এই দুইটা কি? এই দুটো হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, এই দুটো হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট, এই দুটো হবে না। ওকে, হেবার পদ্ধতিতে ফেরাম ব্যবহার করে, আচ্ছা বোঝা গেছে। এখানে প্রভাবকটার ভূমিকা কি বলতো? প্রভাবকটার ভূমিকা কি? এটা হচ্ছে সক্রিয় শক্তি হ্রাস করে বিক্রিয়া পথ সৃষ্টি করে। এই যে এটাই হচ্ছে প্রভাবকের কাজ, বুঝতে পারছো এই জিনিসটা? নিচের কোনটি প্রভাবক বিষ? একটু আগে পড়ে আসতে হবে, সেটা কি? AS2O3, এটা হচ্ছে প্রভাবক বিষ কিন্তু আমাদের। ওকে, এনজাইম কি শিল্পে প্রভাবকের ভূমিকা? এটা তো একটু আগে করে আসছি, এটা আমরা নিজেরা পারবো আই গেস যে প্রভাব এনজাইম কি। এনজাইম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট, এনজাইমের জন্য দুনিয়া সব কিছু দেখাই দিচ্ছে তোমাকে। সো ওইটাই। প্রভাবক কিভাবে বিক্রিয়া সক্রিয় শক্তি হ্রাস করে এবং গতিশক্তি বিক্রিয়া করে? এই তো ভাইয়া দেয়াই আছে যে সক্রিয় শক্তিকে হ্রাস করে দেয় এবং প্রভাবক বিক্রিয়া। এটা কিন্তু আমরা ডিটেলসে দেখছি, তাপোৎপাদের জন্য দেখছি, তাপহারের জন্য দেখছি, অনেক ডিটেলসে এই জিনিসটা আলোচনা করছি আমরা অলরেডি। তো আই গেস বুঝতে পারছো ভাইয়া এই লেকচার থেকে কীভাবে সিকিউ এমসিকিউ কোয়েশ্চেন আসে আমাদের। ওকে, আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই। আজকের লেকচারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের সব কিছু বলতে গেলে একদম আলোচনা শেষ করলাম, যেখানে আমরা এই পুরো বড় একটা জার্নিতে কিন্তু আমরা অলরেডি কী নিয়ে আলোচনা করছি, কনসেন্ট্রেশন ইফেক্ট, টেম্পারেচার ইফেক্ট, ক্যাটালিস্টের ইফেক্ট, সব কিছু। তো আশা করি আমাদের খুবই ভালো একটা জার্নি গেল, এবং নেক্সট লেকচার থেকে কিন্তু আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা শুরু করবো। সো আমাদের এই লেকচার পর্যন্ত আমাদের কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার 4-এর যে কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা সেটা আমরা প্যাক আপ করতেছি, এবং নেক্সট লেকচারে আমরা আলোচনা করবো আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিয়ে। তাহলে আপনার সবাইকে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট লেকচারে।